তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, আর স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু জানাই দাও। প্রথমে একটা কথা বলে রাখি, ফেসবুক বাগের কারণে ইন্টারনেট স্পিডে ফেসবুক লাইভে প্রবলেম হইতে পারে। আর আমার চোখে সানগ্লাস পরার পিছনে কারণ হচ্ছে প্রচণ্ড মাইগ্রেনের মাথা ব্যথা, হাইলাইটে মাথা ব্যথা আরও বাড়ে, যার কারণে হচ্ছে চোখের মধ্যে সানগ্লাস লাগায় আসা, যাতে করে চোখের মধ্যে লাইটটা কম লাগে। ঠিক আছে, এটাই। আর প্রথমে বলে রাখি, ফেসবুক লাইভে কিন্তু প্রবলেম হইতে পারে। ফেসবুক লাইভে কিন্তু ইদানিং খুব আপ ডাউন করে, হ্যাঁ। তো এটা তোমরা হয়তো অনেকেই জানো। সো এই জন্য যখন দেখবা যে ফেসবুকে কোনো বাফার করতেছে, আই রিকোয়েস্ট টু ইউ টু কাম ইন টু দ্য ওয়েব অ্যাপে এসে ক্লাসগুলো করাও, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তাহলে আসো আমরা হচ্ছে আমাদের পড়া শুরু করি। তাহলে আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে নগ্নবীজ আবৃতবীজি। দেখো ভাইয়া, এক্সট্রিম এক্সট্রিম লেভেলের ঠান্ডা, দেখো দুই নাক বন্ধ হয়ে আছে, এক্সট্রিম লেভেলের ঠান্ডা এবং প্রচণ্ড মাইগ্রেনের একটা ব্যথা নিয়ে আসছি ক্লাস নিতে। এই জন্য আজকে ক্লাসটা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে রাখবো। নগ্নবীজি পাঠটা পড়বো আর কিছু এমসিকিউর জন্য আমরা দেখবো। আমাদের এই চ্যাপ্টারের জন্য আরও একটা ক্লাস থাকবে আমাদের, মোস্ট প্রবাবলি 23 তারিখ। হ্যাঁ, 23 তারিখ। সো ওই ক্লাসে আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে দেখো, আমরা চলো শুরু করি, টাইম ওয়েস্ট করবো না আমরা। একটা মিনিট। দেখো, আজকে আমি তোমাদের জন্য স্লাইড নিয়ে আসছি। কেন স্লাইড নিয়ে আসছি? কারণ এই চ্যাপ্টারে ইনফরমেশনের কোনো অভাব নেই। এই চ্যাপ্টারে ইনফরমেশনের কোনো অভাব নেই, বই দাগায় দিলেও দেখবা যে ইনফরমেশন ঘাটতি থেকে যাচ্ছে। সো এই জন্যে তোমাদের আমি স্লাইডের মধ্যে ততটুকুই দিচ্ছি যতটুকু পড়লে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। এর বাইরে দেখছে কিছু তোমাদের লাগবে না ইনশাল্লাহ, এইচএসসির জন্য আর কিছু লাগবে না। ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখো আমাদের কি লেখছে। প্রথমে আমরা এই চ্যাপ্টারে একটু পরিচিতি নিয়ে জানি। নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ একটু পরিচিতি নিয়ে জানি। বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে। তাহলে বাংলাদেশে কতটুকু নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে? বাংলাদেশে কতটুকু নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে? বাংলাদেশে মাত্র 5 প্রজাতির, কত প্রজাতির? মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ বাংলাদেশে আমরা প্রাকৃতিকভাবে পাই। তাহলে এইখানে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে কিন্তু ধারণা রাখতে হবে কিন্তু, হ্যাঁ। কারণ এই জিনিসটা আমাদের এমসিকিউতে চলে আসে যে কতগুলা নগ্নবীজী উদ্ভিদ বাংলাদেশে প্রাকৃতিকভাবে পাওয়া যায়, হ্যাঁ। তাহলে এটা আমাদের জানতে হবে। আর আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা 4000, এটা 4000 থেকে আসলে এটা বাংলাদেশে এটা গবেষণা করে এটা বের করছে। সো এটা তোমরা এটা অতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন না, বাট পাঁচটা যে নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মায় এই জিনিসটা তোমাদের ভালো করে কিন্তু জানতে হবে। আর পুরো পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের প্রজাতির সংখ্যা হচ্ছে 721টা। ঠিক আছে, পুরো পৃথিবীতে নগ্নবীজের প্রজাতির সংখ্যা হচ্ছে 721টা, 721টি পৃথিবীতে। এখন দেখো, এই নাম্বারটাও আমাদের অন্যান্য রাইটারের বইয়ের মধ্যে আবার অনেক অন্যভাবে দিছে। সো এই জন্য আমরা এখানে আর এত বেশি করবা। নোট কেন নোট করবা? নোটের কোনো প্রয়োজন নাই। কি বললাম বুঝছো? নোটের কোনো প্রয়োজন নাই। যে স্লাইড দিচ্ছি এনাফ, দাগানো বইয়েরও আলটিমেটলি এখানে তোমাদের আর প্রয়োজন পড়বে না, কোনো নোটেরও প্রয়োজন পড়বে না, এক্সট্রাভাবে কোনো দাগানো বইয়েরও প্রয়োজন পড়বে না। আমি যেটুকু লিখে দিচ্ছি, যেটুকু স্লাইড দেবো তোমাদের জন্য এনাফ, কারণ এই চ্যাপ্টারে ইনফরমেশন অভাব নেই, সব তোমাদের বোর্ড পরীক্ষা লাগবে না। এখন দেখো, বাংলাদেশে যে নগ্নবীজীগুলো পাওয়া যায় তার প্রজাতিগুলোকে একসাথে করে দেওয়া হয়েছে। এর মধ্যে কি? সাইকাস পেকটিনাটা, পোডোকার্পাস নেরিফোলাস। এই পোডোকার্পাস নেরিফোলিয়াস থেকে জানতে হবে এটাকে বাঁশ পাতা নামে ডাকে। কি নামে ডাকে? বাঁশ পাতা নামে ডাকে। বাঁশ পাতা, এটা এমসিকিউতে আসে যে পোডোকার্পাস নেরিফোলাস, এমসিকিউতে আসে। সুতরাং এই বৈজ্ঞানিক নাম তোমার শেখার দরকার নেই। তারপর দেখো নেটাম মন্টেনাম, তারপর দেখো নেটাম অবলোগেনাম এবং ল্যাটাম লেটিফোলিয়াম। এগুলো হচ্ছে জি বলতে নেটামকে উদ্ভিদ করছে। তো এর মধ্যে আমরা জাস্ট এই দুইটা বৈজ্ঞানিক নাম আমরা জানবো, বানান দরকার নাই, বাট এই দুটো বৈজ্ঞানিক নামকে আমরা ভালো করে জানবো, সাইকাস পেকটিনাটা, পোডোকার্পাস নেরিফোলিয়াস। একটা প্রশ্ন একবার আসছিল যে বাংলাদেশে কোন প্রজাতির সাইকাসটা প্রাকৃতিকভাবে জন্মে? তাহলে আনসারটা কোনটা হবে বলো? প্রশ্ন আসছিল যে বাংলাদেশে কোন প্রজাতির সাইকাসটা প্রাকৃতিকভাবে জন্মে। তাহলে এটা যদি তোমাদের আবার প্রশ্ন আসে যে কোন প্রজাতির নগ্নবীজীটা প্রাকৃতিকভাবে জন্মে বা কোন প্রজাতির সাইকাসটা প্রাকৃতিকভাবে জন্মে, তাহলে তোমরা কি আনসার দিবা? আনসার দেবা হচ্ছে সাইকাস পেকটিনাটা। কি আনসার দিবা? সাইকাস পেকটিনাটা, অন্য কিছু কিন্তু আবার আনসার দিও না, সাইকাস পেকটিনাটা আনসার দিবা। ওকে, আর আমি চেষ্টা করব তোমাদের এই চ্যাপ্টার থেকে যা যা দরকার পুরোটা চলে আসে, এর পাশাপাশি যদি এক্সট্রা কোনো কিছু যদি লাগে এই চ্যাপ্টার থেকে, সেই এক্সট্রা জিনিসও আমি তোমাদের দিকে দেওয়ার চেষ্টা করবো। সো টেনশনের কিছু নাই। ওকে,
আমি যতটুকু দিব এতটুকু তোমার জন্য এনাফ। একটা মিনিট দাও, একটা মিনিট। ওকে, বুঝছো? আসো এবার দেখো, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। পৃথিবীর সব থেকে উঁচু যে বৃক্ষটা স্যাকুয়া স্যাম্পারভিরেন্স, এটার মধ্যে আরেকটা আছে স্যাকুয়া গাইগেন্টেটাম, হ্যাঁ, গাইগেন্টিও বলে। তো এর মধ্যে আমরা স্যাকুয়া স্যাম্পারভিরেন্স এই গাছটার নাম আমরা একটু মনে রাখবো। স্যাকুয়া স্যাম্পারভিরেন্স এই উদ্ভিদটা পৃথিবীর সব থেকে বড় উদ্ভিদ। এই উদ্ভিদটা স্যাকুয়া স্যাম্পারভেন্স, এটাকে বলা হয় পৃথিবীর সব থেকে বড় উদ্ভিদ, হ্যাঁ। এবং তোমরা জানলে অবাক হবা, এই যে পৃথিবীর সব থেকে বড় উদ্ভিদ স্যাকুয়া স্যাম্পারভেন্স, এই উদ্ভিদটা কিন্তু কি প্রজাতির জানো, মানে কি টাইপের? এই উদ্ভিদটা হচ্ছে নগ্নবীজি টাইপের। কি টাইপের? এই উদ্ভিদটা হচ্ছে নগ্নবীজি টাইপের হয়ে থাকে, ঠিক আছে। কত কত কি হয়ে থাকে? নগ্নবীজি টাইপের হয়ে থাকে। এবং জানতে হবে এর উচ্চতা কত? 380 ফিট। এর উচ্চতা হচ্ছে 380.3 ফিট। 380.3 ফিট পর্যন্ত উচ্চতা হয়ে থাকে। তাহলে এখানে পৃথিবীর সব থেকে উঁচু উদ্ভিদের নামটা কি? এমসিকিউর জন্য জানবো। কিসের জন্য জানবো? এমসিকিউর জন্য জানবো। এবং এই যে এই পৃথিবীর সব থেকে উঁচু উদ্ভিদ, এটা কি টাইপের উদ্ভিদ? এটা একটা নগ্নবীজি উদ্ভিদ, এটা কনিফার টাইপের। এখন কনিফারটা কি জিনিস মনে রাখবা স্যার? বৈজ্ঞানিক নামগুলো মনে থাকে না, বৈজ্ঞানিক নাম হুবহু বানানো সময় মনে রাখার দরকার নাই। আমি তো বললাম এই দুটো বৈজ্ঞানিক নাম পড়বা, এই তিনটা দরকার নেই। আমি দিয়ে দিছি বইয়ে যেহেতু আছে এই জন্যে, বাট এই দুটা পড়বা, জাস্ট দেখে রাখো যদি কখনো আসে যে কোনটা বাংলাদেশে জন্মায়, এই জন্যে, ঠিক আছে। তো দেখো এই যে কনিফার যে শব্দটা আসে, নগ্নবীজি যে উদ্ভিদটা, এই নগ্নবীজি উদ্ভিদটাকে 4টা বিভাগে ভাগ করা যায়। নগ্নবীজি উদ্ভিদটাকে কয়টা বিভাগে ভাগ করা যায় দেখো তো ভাইয়া? নগ্নবীজি উদ্ভিদটাকে 4টা বিভাগে ভাগ করা যায়। 4টা বিভাগ। কি কি নাম 4টা বিভাগের? 4টা বিভাগের নাম হচ্ছে, এ দেখো লেখা আছে 4টি বিভাগে ভাগ করা যায়। 4টা বিভাগের নাম হচ্ছে সাইকাডোফাইটা, সাইকাডোফাইটা যেটার মধ্যে সাইকাসগুলো অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে নেটোফাইটা যার মধ্যে নিটাম নামের যে উদ্ভিদটা আছে সেই নিটাম নামের উদ্ভিদটা অন্তর্ভুক্ত। সাইকাডোফাইটা, নেটোফাইটা। তারপর আছে কনিফেরোফাইটা, যেটার মধ্যে কনিফার টাইপের যে গাছগুলো আছে সেটা অন্তর্ভুক্ত। কনিফেরোফাইটাকে পাইনোফাইটাও বলে। পাইন গাছই কনিফেরোফাইটার মধ্যে অন্তর্ভুক্ত। যেমন এই যে আমরা একটু দেখলাম যে স্যাকুয়া সাম্পারভেন্স, এই গাছটাও কিন্তু কনিফেরোফাইটার অন্তর্ভুক্ত, অর্থাৎ কনিফার জাতীয় উদ্ভিদ। এবং আছে জিঙ্কোফাইটা। এবার আছে কি? জিঙ্কোফাইটা, এটার অন্তর্ভুক্ত একটা উদ্ভিদের নাম হচ্ছে জিঙ্কো বিলোবা। জিঙ্কোফাইটার অন্তর্ভুক্ত একটা উদ্ভিদের নাম হচ্ছে জিঙ্কো বিলোবা। তাহলে এইগুলো এমসিকিউর জন্য। এগুলো আমরা কিসের জন্য পড়বো? এমসিকিউ এর জন্য পড়বো। কিসের জন্য পড়বো ভাইয়া? এগুলো আমরা এমসিকিউ এর জন্য পড়বো। ওকে, আচ্ছা এখন তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলে রাখি। নগ্নবীজি উদ্ভিদের কিন্তু নর্মালি ফুল বা ফল কিছুই হয় না। তবে একটা গাছ আছে যেই গাছের পুংকোণটা দেখতে ফুলের মতো, এবং এই গাছের জীবদ্দশায় মাত্র 2টা পাতা, ঠিক আছে, মাত্র 2টা পাতা হয়। ওই গাছটার নাম হচ্ছে উইলউইচিয়া মিরাবিলিস। ওই গাছটার নাম হচ্ছে উইলউইচিয়া মিরাবিলিস। মরুভূমিতে হয় এরকম একটা গাছ। এই উদ্ভিদের পুংকোণ, এদের পুরুষ যে কোণটা আছে, এই পুংকোণ দেখতে ফুলের মতো বলা হয়ে থাকে। এই একমাত্র নগ্নবীজি উদ্ভিদ যার মধ্যে ফুল হয়, এবং এদের জীবদ্দশায় মাত্র 2টা পাতা হয়। মাত্র 2টি পাতা হয়। এবার জীবদ্দশায় মাত্র কয়টা পাতা হয়? মাত্র 2টা পাতা হয়, এর বেশি কিন্তু পাতা হয় না, ঠিক আছে। তাহলে এই উইলউইচিয়া মিরাবিলিস নামের যে গাছটা আছে, এই গাছটা তোমার নাম জানতে হবে উইলউইচিয়া, WEL, এখানে বানানটা WEL হবে, WEL উইলউইচিয়া মিরাবিলিস। হ্যাঁ, তাহলে এইগুলা এমসিকিউতে আসে। এগুলো কোথায় আসে? এমসিকিউতে আসে, ঠিক আছে। গেল। এবার আসো, নিম্নের কোন উদ্ভিদটি জিমনোস্পার্ম? আচ্ছা, জিমনোস্পার্ম মানে কি? জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজি। জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজি। এরকম একটা প্রশ্ন ধরো তোমাদের চলে আসলো, তাহলে তোমরা কি উত্তর দিবা? যে কোন উদ্ভিদটি জিমনোস্পার্ম? তাহলে উত্তরটা কি হবে?
কোন উদ্ভিদটি নগ্নবীজি? খেয়াল করো এখানে যে উদ্ভিদগুলো আছে এরকম এক সবগুলোই আবৃতবীজি। হ্যাঁ, এর মধ্যে এই দেখো স্যাকুয়া গাইগ্যান্টেনাম, গাইগ্যান্টিয়ান, এই যে উদ্ভিদটা, এই উদ্ভিদটাই কিন্তু কি জিমনোস্পার্ম, নগ্নবীজি। ঠিক আছে, অনেকে বি বলতেছো, জিয়ামেইসকে কেন বলতেছো? জিয়ামেইস কেন হবে? আনসার হবে স্যাকুয়া গাইগ্যান্টিয়াম। ঠিক আছে, এটা তো একটু আগে আমরা দেখে আসছি, এটা হবে আনসার। একটু আগে দেখে আসছি, যেটা স্যাকুয়া সাম্পারভিয়েন্সের মধ্যে লেখা ছিল। ঠিক আছে, আচ্ছা এটাই বি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এটাই তো বি। আচ্ছা ঠিক আছে, মাই মিস্টেক, এটাই বি। যে ক খ ঘ ঘ দেখার ভুল, আমিও ভুল করে বলছি দেখার। ঠিক আছে, ওকে। তারপর দেখো সাইকাস গণের কোন প্রজাতিটি বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মে? দেখো এটাও কোনো একটা বোর্ডের মধ্যে এই প্রশ্নটা আসছিল, কোনো একটা বোর্ডের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসছিল, সাইকাস গণের কোন উদ্ভিদটি প্রাকৃতিকভাবে জন্মে। তাহলে আনসারটা কি? বি আর ডি এর মধ্যে তোমরা সেই প্যাচ লাগাইতেছো, সেই প্যাচ লাগাইতেছো। এখন বলো তো কোনটা বি ডি বুঝতেছি না, কেউ বি কইতেছো কেউ ডি কইতেছো, অ্যাকচুয়ালি বলো তো কি পেকটিনাটা না কোনটা সাইকানিলিস কোনটা? হয় পেকটিনাটা হবে না সাইকানিলিস হবে, কোনটা হবে? পেকটিনাটা হবে না সাইকানিলিস হবে? ও রে কমেন্টের পুরো ঝড় হয়ে গেছে। সাইকাস পেকটিনাটা কোনটা হবে? সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা এটাই প্রাকৃতিকভাবে বাংলাদেশে আমরা পেয়ে থাকি, যেটা আমরা একটু আগে এমসিকিউ আমরা সলভ করে আসলি। ওকে ডান। এবার দেখো আমরা একটা উদ্দীপক আগে একটু দেখে আসি পরীক্ষা প্রশ্ন কিভাবে আসে, তারপরে আমরা আমাদের আলোচনার মধ্যে আবার ঢুকবো। ঠিক আছে, আজকে আমরা শুধু নগ্নবীজি দেখবো আর কয়েকটা এমসিকিউ দেখবো, বেশি ঢুকবো না। আজকে সানগ্লাস পরে আসার পিছনে মেন কারণ হচ্ছে আমার ক্লাস যখন শুরু করছি তখন প্রচণ্ড মাইগ্রেন নিয়ে ক্লাস শুরু করছি। ঠিক আছে, তার মধ্যে আবার 2 নাক বন্ধ হয়েছে ঠান্ডায়, খুবই খারাপ অবস্থা। তো এই মাইগ্রেনের কারণে যে লাইট, অত্যাধিক লাইট থাকলে, সাউন্ড থাকলে মাইগ্রেনটা বেড়ে যায়। তো এই জন্য একটু ওষুধ খেয়ে দেখুন, তাকাইতেও পারতেছি না ঠিক মতো, দেখছো? এই জন্য ওষুধ খেয়ে চশমাটা পরে তারপর আসি ক্লাস করাইতে, যাতে করে মানে ওটাকে ট্যাগেল দেওয়া যায়। তাহলে এখন আমরা চলো একটা উদ্দীপক একটু আমরা দেখি। হ্যাঁ, একটা উদ্দীপক, এটা কমন উদ্দীপক, যদি নগ্নবীজি থেকে পরীক্ষা প্রশ্ন আসে তাহলে এই টাইপের উদ্দীপক দিয়ে প্রশ্ন আসবে, এই টাইপের উদ্দীপক দিয়ে পরীক্ষা প্রশ্ন আসবে। তো উদ্দীপকটার মধ্যে কি দিচ্ছে দেখো, শিক্ষক শ্রেণীকক্ষে দুটি উদ্ভিদ নিয়ে কথা বলছিলেন, তাদের একটির কোনো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড হয় না এবং কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে এবং গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড হয় না। তার মানে মোস্টলি এটা কাকে ইন্ডিকেট করা বলতেছে? এটা নগ্নবীজি উদ্ভিদকে ইন্ডিকেট করতেছে। ফানকেও বলতে পারতো, বাট ফান তো আমাদের সিলেবাসের মধ্যে নাই, তাহলে নগ্নবীজিকে ইন্ডিকেট করতেছে। কিন্তু দ্বিতীয়টির ফল হয়, তার মানে এটাকে আবৃতবীজিকে ইন্ডিকেট করছে। তোমার এটা প্রথমে বুঝতে হবে যে আসলে উদ্দীপকে কি বোঝাতে দিয়েছে। তাহলে এটা আসলে নগ্নবীজিকে ইন্ডিকেট করছে, কারণ নগ্নবীজির ফুল ফল হয় না, কারণ এর গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই। কিন্তু আবৃতবীজির ফুল ফল হয়। আরেকটা কথা, নগ্নবীজির মধ্যে সাইকাস যেটা আছে তাদের কচি অবস্থায় পাতাটা কুণ্ডলিত অবস্থায় থাকে, কচি পাতা কুণ্ডলিত থাকে। তো কুণ্ডলিত কচি পাতাকে সার্সিলিয়েট ভার্নেশন বলা হয়। এবার প্রশ্ন কি, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক নগ্নবীজি উদ্ভিদের সংখ্যা কত? এরকম টাইপের একটা জ্ঞানমূলক আসতে পারে। কত হয়? 5টা। কয়টা আছে? 5টা। 2 নম্বর প্রশ্ন, প্রথম উদ্ভিদটির, তার মানে কি নগ্নবীজি উদ্ভিদটির বিশেষ প্রকৃতির, উদ্ভিদটির বিশেষ প্রকৃতির মূলের গঠন বর্ণনা করো। এখানে অ্যাকচুয়ালি কোরালয়েড মূলের বর্ণনা চাইছে। কোরালয়েড মূল, কিসের মূল? কোরালয়েড মূল। নগ্নবীজি উদ্ভিদের মধ্যে সাইকাস যারা আছে এদের কোরালয়েড মূল তৈরি হয়, এটা নিয়ে আমরা দেখবো, আলোচনা করবো, টেনশনের কিছু নাই। তারপরে দেখো প্রথম উদ্ভিদটির মানে নগ্নবীজির গোষ্ঠী, যে গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, কার? নগ্নবীজির প্রতিনিধিত্ব করে, তার বৈশিষ্ট্য লিখো। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি চাইছে এই প্রশ্নের মধ্যে? কি চাইছে এই প্রশ্নের মধ্যে? চাইছে নগ্নবীজির বৈশিষ্ট্য। এই প্রশ্নটার মধ্যে কি চাইছে ভাইয়া? নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। খেয়াল করো আবার প্রশ্নটা, যে প্রথম উদ্ভিদটির যেই গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, কার প্রতিনিধিত্ব করে? নগ্নবীজির প্রতিনিধিত্ব করে। তো সেই নগ্নবীজি উদ্ভিদের প্রতিনিধিত্বকারী উদ্ভিদের বৈশিষ্ট্য লিখতে বলছে। তারপরে প্রশ্নটা কি, উভয় উদ্ভিদের প্রতিনিধির তুলনা করো। তার মানে কি নগ্নবীজি ভার্সেস আবৃতবীজি, তার মানে কি উভয় উদ্ভিদ প্রতিনিধির তুলনা করো, নগ্নবীজি ভার্সেস আবৃতবীজি। যদিও দেখো ভাইয়া এখানে কিন্তু আমি কোশ্চেন মিক্স আপ করছি। হ্যাঁ, এই গ আর ঘ কখনো একসাথে আসবে না, আগেই বলে রাখি। এই গ ঘ কখনো একসাথে আসবে না, কারণ এখানে যেহেতু বৈশিষ্ট্য চাইছে তারপরে পার্থক্য কখনো চাবে না, মানে মিক্স আপ করে দিছি জাস্ট প্রশ্ন বানানোর জন্য। এরকমভাবেই প্রশ্নগুলো আসে, এই প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো বোর্ডে আসে, হয়তো বা ভিন্ন উদ্দীপকে, ভিন্ন অ্যারেঞ্জমেন্টে, বাট আসে। ঠিক আছে, পোয়েসি মালভিসি কেন? উভয় উদ্ভিদের প্রতিনিধিত্ব তুলনা করো।
এখানে নগ্নবীজি উদ্ভিদের তুলনা চাইছে, এখানে আবৃতবীজি উদ্ভিদের তুলনা চাইছে, নগ্নবীজি আবৃতবীজি। ঘতে অনেকে বলতেছে পোয়েসিমাল বিসি হবে, পোয়েসিমাল বিসি হবে না বাবা, এটা নগ্নবীজি আবৃতবীজি হবে। পোয়েসিমাল বিসিতে আজকে যাই নেই আমরা, ঠিক আছে? বুঝতে পারছি? ডান। ওয়েবে কি ভিডিও কোয়ালিটিতে প্রবলেম হচ্ছে? অনেকে বলতেছে ভাই ভিডিও কোয়ালিটি বাড়ান, প্রবলেম তো হওয়ার কথা না। না, সব ঠিকঠাকই আছে। অনেকে বলতেছে হ্যাঁ, অনেকে বলতেছে না, ভিডিও ক্লিয়ার না। কি সমস্যা তাহলে? আজকে দেখি আবার ওয়েব অ্যাপে ঠিকঠাক, এই ফেসবুক লাইভে ঠিকঠাক। আমার এখান থেকে ভিডিওর সেটিং পুরোপুরি ঠিকঠাক করে দেওয়া আছে। আমার এখান থেকে ভিডিও সেটিং ঠিকঠাক করে দেওয়া আছে, টেনশনের কিছু নাই। এবার চলো আমরা নগ্নবীজি উদ্ভিদের, ঠিক আছে, নগ্নবীজি উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে চলো আমরা একটু দেখি একটা একটা করে। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাকে পরীক্ষা লিখতে হবে যদি পরীক্ষা আসে। তাহলে ভালো করে বই রাখি, এটা সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু এমসিকিউ থাকবেই। হ্যাঁ, তাহলে এটা তোমার লিখবা, আমি আর হাতে লিখলাম না, তোমাদের হাতে লেখা নোট করার কোনো প্রয়োজন নেই। যেটা বইয়ে আছে, যেটা স্লাইডে আছে, এটা নোট করার কোনো প্রয়োজন নেই। নোট করে এখন সময় নষ্ট করার কোনো দরকার নেই, বোঝার চেষ্টা করো, যারা আগে কখনো পড়া নেই বোঝার চেষ্টা করো। আমি বইয়ের স্ক্রিনশটে এখানে দিয়ে দিছি, খেয়াল করো। প্রথম যে কথাটা সেটা হচ্ছে সাইকাস উদ্ভিদ বহুবর্ষজীবী। বহুবর্ষজীবী মানে কি? অনেক বছর বাঁচে। এখানে পড়ার মতো কিছু নাই, এটা এমনিই বোঝা যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো চিরসবুজ স্পোরোফাইটিক, এই স্পোরোফাইট শব্দটা জানতে হবে। স্পোরোফাইট শব্দের অর্থ হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ যেই উদ্ভিদটা জীবদ্দশায় তার কোষের নিউক্লিয়াসে ঢুকলে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় তাকে বলা হয় স্পোরোফাইটিক উদ্ভিদ। তাহলে হ্যাপ্লয়েড পাওয়া গেলে তাকে কি উদ্ভিদ বলবে বলো? যদি হ্যাপ্লয়েড সংখ্যক পাওয়া যায় তাহলে তাকে কি উদ্ভিদ বলবে? হ্যাপ্লয়েড সংখ্যক হলে তাকে বলা হবে গ্যামেটোফাইটিক। কি বলা হয়? গ্যামেটোফাইটিক বলা হবে। হ্যাপ্লয়েড হলে গ্যামেটোফাইটিক বলা হবে। হ্যাঁ, ওকে। এবং এরা অসম রেণুপ্রসূ, হেটারোস্পোরাস, অর্থাৎ এদের স্পোর তৈরি হয়, রেণু তৈরি হয়, কিন্তু রেণুগুলো ভিন্ন। কি কি? মাইক্রোস্পোর এবং মেগাস্পোর। আমরা দেখব মাইক্রোস্পোরটাকে অ্যাকচুয়ালি আমরা শুক্রাণু বলতে পারি, আর মেগাস্পোরটাকে অ্যাকচুয়ালি পরবর্তীতে আমরা ডিম্বাণু বলতে পারি। মাইক্রোস্পোর আর মেগাস্পোর মানে মাইক্রোস্পোরই রূপান্তর হবে শুক্রাণুতে, মেগাস্পোরই রূপান্তর হবে ডিম্বাণুতে, কিন্তু এই দুটো সেম না, সেম না। হ্যাঁ, এই জন্য এটাকে বলছে হেটারোস্পোর। এটাও একটা স্পোর, এটাও স্পোর। ওকে, এটাও স্পোর, এটাও স্পোর, বাট স্পোর দুটো আকৃতিগতভাবে সেম না, এটা আমরা দেখব। যেহেতু সেম না, এই জন্যে এইখানে কি শব্দটা ব্যবহার হয়েছে? হেটারো শব্দটা ব্যবহার হয়েছে। হেটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, এক না। ওকে, তাহলে এখান থেকে তাহলে আমাদের এখানে দুটো জিনিস জানতে হবে, স্পোরোফাইটিক এবং অসম রেণুপ্রসূ। অসম রেণুপ্রসূ অর্থাৎ সে যে রেণু প্রসব করে সেটা অসম, সমান না। তারপর দেখো স্পোরোফিলগুলো ঘনভাবে সন্ধিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। দেখাই আমি তোমাদের, খেয়াল করো। এই যে এটা হচ্ছে একটা সাইকাস গাছ। নগ্নবীজে সাইকাসের ক্ষেত্রে মিল আছে, সাইকাস পড়লে নগ্নবীজি পাওয়া লাগে না, নগ্নবীজি বললে সাইকাস আলটিমেটলি পাওয়া লাগে না। এটা হচ্ছে একটা নগ্নবীজি উদ্ভিদ সাইকাস। এই সাইকাসের এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোণ, ঠিক আছে? এই দেখো, এটা ভালো করে দেখতে পাবো, এটা হচ্ছে কোণ। এই কোণকে যদি আমি জুম করি তাহলে এইখানে ছোট ছোট এক একটা যেরকম ছোট 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 এগুলোকে আমরা বলবো হচ্ছে মাইক্রোস্পোরোফিল বা স্পোরোফিল, বা বা এক একটা মানে পুরুষ প্রজননের এক একটা গঠন। তো এখানে এই একটাকে তুমি যদি নিয়ে আসো তাহলে দেখতে এটা হচ্ছে এরকম টাইপের হবে, এরকম টাইপের হবে। এই যে এখানে একটাকে তুমি যদি নিয়ে আসো তাহলে এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোফিল। আর এইগুলো হচ্ছে মেগাস্পোরোফিল। খেয়াল করো, এই যে এটা, এটা স্ত্রী, এখান থেকে ডিম্বাণু, ডিম্বক তৈরি হবে। দেখো যে কিনারে কিনা ডিম্বক, এগুলো দেখতে কেমন? এগুলো দেখতে হচ্ছে এরকম। এই যে ডিম্বক, এই যে সাইডে, এই যে এগুলো হচ্ছে ডিম্বক। ডিম্বকগুলোকে চলো অন্য অন্য কালার করে দিই, ডিম্বকগুলো চলো অন্য কালার করে দিই। এই যে ডিম্বক, এই যে ডিম্বক, এই যে ডিম্বক, এই যে ডিম্বক। নর্মালি ডিম্বক থাকার কথা ছিল গর্ভাশয়ে, ডিম্বক এখানে নগ্ন অবস্থায়। দেখো বাড়ি থেকে দেখা যাচ্ছে ডিম্বককে। একটা ফুলের ডিম্বক থাকবে তার গর্ভাশয়ের ভিতরে, তারপরে নিষেকের পরে গর্ভাশয়টা হয়ে যাবে ফল, আর ডিম্বকটা হয়ে যাবে ফলের ভিতরে বীজ। যেহেতু গর্ভাশয়ের ভিতরে ডিম্বক, তাহলে ফলের ভিতরে থাকে বীজ, তাহলে ডিম্বক হবে বীজ, গর্ভাশয় হবে ফল। এটা হচ্ছে মেগাস্পোরোফিল, এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল।
মেগাস্পোরোফিলগুলো আলগা, একটার সাথে একটা আলগাভাবে আছে। তো মাইক্রোস্পোরোফিলগুলো দেখো কি করছে, একসাথে মিলে একটা কোণের মতো একটা স্ট্রাকচার তৈরি করছে, একসাথে মিলে একটা কোণের মতো একটা স্ট্রাকচার তৈরি করছে, রাইট? তাইলে মাইক্রোস্পোরোফিলগুলো ঘনভাবে সজ্জিত হয়ে এরকম একটা স্ট্রোবিলাস তৈরি করে। স্ট্রোবিলাস মানে কি? থোড়া, কলার থোড়া দেখছো না বাবা? কলার থোড়া, থোড়া, স্ট্রোবিলাস মানে একটা থোড়া, থোড়া তৈরি করছে এবং এটাকে বলা হবে পুং স্ট্রোবিলাস। কিন্তু ভাইয়া মেগাস্পোরোফিল যেটা, স্ত্রী স্পোরোফিল যেগুলা, এটা কি কোনো কোণ তৈরি করছে? করে নাই। সাইকাসেরটার ক্ষেত্রে স্ত্রী স্ট্রোবিলাসগুলো কোনো কোণের মতো তৈরি করতে পারে না, আর ফাঁকা ফাঁকাভাবে সজ্জিত থাকে। তাহলে এই হচ্ছে মেগাস্পোরোফিল, এ হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এখন খেয়াল করো নামটা কি, এটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোফিল। জিনিসটার নাম কি? জিনিসটার নাম হচ্ছে মাইক্রো মানে ছোট, স্পোরো মানে এখান থেকে ছোট স্পোর তৈরি হবে, যেটা কিনা শুক্রাণু, শুক্রাণু ছোট হয়, ডিম্বাণু বড় হয়। মাইক্রোস্পোরোফিল, ফিল মানে হচ্ছে পাতা, অর্থাৎ এমন একটা পাতা বা পাতার মতো গঠন যেখান থেকে মাইক্রোস্পোর তৈরি হবে ফিউচারে। এটার নাম কি? মেগাস্পোরোফিল। মেগা মানে বড়, স্পোরো মানে স্পোর মানে বড় স্পোর মানে ডিম্বাণু, ফিল মানে পাতা, মানে এমন একটা পাতার মতো গঠন যেখান থেকে মেগাস্পোর বা ডিম্বাণু তৈরি হবে। তো এই জিনিসগুলো দেখতে তো পাতার মতোই অ্যাকচুয়ালি, বলতে পারো তুমি, ফুল না অ্যাকচুয়ালি এগুলা। সো এইটাই এভাবে নামকরণগুলো করা হয়েছে। তাহলে যদি আমি মাইক্রোস্পোর মেগাস্পোর বলে, তাহলে আমি শুক্রাণু ডিম্বাণু ইন্ডিকেট করব। আর মাইক্রোস্পোরোফিল মেগাস্পোরোফিল ফিল যদি অ্যাড হয়ে যায় তাহলে আমরা পাতাকে ইন্ডিকেট করব, বুঝছো? তাহলে এইবার আমরা আসি এখানে, এটাই বলছে যে গর্ভকেশ, সরি, রেণুপত্র। রেণুপত্র মানে কি এটা আমরা একটু দেখি। হোয়াট ইজ রেণুপত্র? রেণু মানে স্পোর আর পত্র মানে পাতা মানে স্পোরোফিল। রেণুপত্র মানে হচ্ছে স্পোরোফিল, রেণুপত্র মানে হচ্ছে স্পোরোফিল। স্পোরোফিলগুলো ঘনভাবে সজ্জিত স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে, এরা এমসিকিউতে আসে। ওকে, মেগাস্পোরোফিলে ডিম্বক উৎপন্ন হলো, কোনো গর্ভাশয় হয় না, তা অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই। তাহলে নগ্নবীজি উদ্ভিদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে না। আচ্ছা, ওয়েব অ্যাপে অনেকেই বলতেছেন নেট মানে কোয়ালিটিতে প্রবলেম, তাহলে ফেসবুক লাইভে চলে আসো। আজকে আবার ফেসবুক লাইভ ঠিকঠাক আছে। আমি তো আগে বলছিলাম, ভাবছিলাম যে ফেসবুক লাইভে প্রবলেম করবো, আজকে থেকে ফেসবুক লাইভ ঠিকঠাক আছে, ওয়েব অ্যাপ প্রবলেম করতেছে। ঠিক আছে, তাহলে ফেসবুক লাইভ ঠিকঠাকই আছে, ওয়েব অ্যাপ প্রবলেম করতে, তোমরা সবাই ফেসবুক লাইভে চলে আসো। এখন তোমাদের একটা জিনিস দেখাই, দেখো একটা পূর্ণাঙ্গ ফুলের 4টা স্তবক থাকে, সেটা যদি আমি আবৃতবীজি উদ্ভিদ বলি, আবৃতবীজির ফুলের 4টি স্তবক। অ্যাকচুয়ালি ফুল আবৃতবীজিরই হয়, নগ্নবীজির আসলে ফুল হয় না। ওই উইলিউসিয়া মিরাবিলিসের ক্ষেত্রে একটু ফুলের মতো গঠন দেখা যায়, অ্যাকচুয়ালি সেগুলো কোন। তাহলে প্রথমে একটা অক্ষ কল্পনা করা হয়, এটাকে আমরা পুষ্পাক্ষ বলি। পুষ্পাক্ষ কোনো আসলে ফুলের কোনো স্তবক নয়। তারপরে আমরা এইভাবে করে দিয়ে দিই বৃতি, এগুলো হচ্ছে ধরো বৃতি, ফুলের বৃতি। আর এক একটা বৃত্তির অংশকে বলা হয় বৃত্তাংশ, বৃত্তির এক একটা অংশকে বলা হয় বৃত্তাংশ, এ হচ্ছে ফুলের বৃতি। তারপরে দেখো ফুলের থাকে হচ্ছে পাপড়ি, এ হচ্ছে ফুলের পাপড়ি। নিচে থাকবে ফুলের বোটা, এই বোটা আবার ফুলের অংশ নয়, বৃন্ত, থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, এবার আমরা এই মাঝে পাবো ফুলটির গর্ভাশয়, এই মাঝের অংশে পাবো ফুলটির গর্ভাশয়। তাহলে এই হচ্ছে ফুলের গর্ভাশয়, এই হচ্ছে গর্ভদণ্ড, আর এই হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তাহলে এই জায়গাটুকুকে বলা হবে হচ্ছে গাইনোজিয়াম বা স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর। গাইনোজিয়াম, গাইনি কাটার ডাক্তার, মহিলাদের ডাক্তার, এটা মহিলা স্তবক। অ্যান্ড দেন এর পাশ থেকে তুমি বের করবা অ্যান্ড্রোজিয়াম, এই যে পরাগদণ্ড এবং পরাগধানী, পরাগদণ্ড এবং পরাগধানী। ঠিক আছে, দুটোই দিলাম। তাহলে এটা হচ্ছে পরাগদণ্ড, এটা হচ্ছে পরাগধানী।
এটাকে বলা হয় অ্যান্ড্রোজিয়াম। অ্যান্ড্রোজেনিক মানে কি, পুরুষবাচক। তাহলে এই হচ্ছে 4টা স্তবক। তাহলে বৃত্তাংশ, এগুলাকে বলা হয় দল বা পাপড়ি, লালটা হচ্ছে পুংকেশর বা অ্যান্ড্রোজিয়াম, পুংকেশর, আর এখানে হলুদ অংশটা আমার হচ্ছে গর্ভকেশর বা স্ত্রী কেশরকে ইন্ডিকেট করতেছে, স্ত্রী কেশর বা যেটাকে আমরা বলি হচ্ছে স্ত্রীস্তবক বলি। এটা এই হচ্ছে একটা আদর্শ ফুলের গঠন। তাহলে একটা আদর্শ ফুলের 4টা স্তবক, কিন্তু এখানে পুষ্পাক্ষ কোনো স্তবক না। এখন ঘটনাটা কি হয় দেখো, আমরা একটু বিশদ আলোচনা করব। এই হচ্ছে গর্ভমুণ্ড। আমরা কিন্তু আবৃত বীজের কথা বলতেছি, নগ্ন বীজ থেকে জাম করে কিন্তু আমরা একটু আবৃত বীজিতে আসছি। হ্যাঁ, এই হচ্ছে ফুলের গর্ভাশয়, এই হচ্ছে ফুলের গর্ভাশয়। উপর একটা গর্ভদণ্ড, একদম মাথায় একটা গর্ভমুণ্ড। এই যে পুংকেশর, এটার ভিতরে তৈরি হয় পরাগরেণু। পরাগরেণু উঠতে 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 এই যে গর্ভমুণ্ডে পড়ে, এটা হচ্ছে পরাগায়ন। এটাকে বলা হয় পরাগায়ন। পরাগরেণু গর্ভমুণ্ডে পড়াকে বলা হয় পরাগায়ন। এখন যদি নগ্নবীজি উদ্ভিদের গর্ভমুণ্ড না থাকে, তাহলে তার পরাগায়ন কি গর্ভমুণ্ডে হবে না? আচ্ছা, এর ভেতরের দিকে খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে অমরার মাধ্যমে তৈরি হবে একটা ডিম্বক। দিস ইজ দ্য ডিম্বক। বুঝো, এগুলো কনসেপ্ট বুঝতে হবে জিনিসগুলো। এটা হচ্ছে ডিম্বক। এই ডিম্বকের ভিতরে এই জায়গাটা হচ্ছে ডিম্বক রন্ধ্র বা ডিম্বকের ছিদ্র। ডিম্বকটা চলো আমি একটু অন্য কালার করে দিই, তোমাদের এগুলো আঁকানোর কোনো দরকার নাই। অ্যাগেইন এগুলো তোমরা আঁকাইতে যাও না, কোনো প্রয়োজন নেই এগুলো আঁকানোর। এই হচ্ছে ধরো ডিম্বক, এই যে ডিম্বক রন্ধ্র বা ডিম্বকের ছিদ্র। তো ডিম্বক রন্ধ্রের ভেতরে, ডিম্বক রন্ধ্রের ভেতরে ডিম্বক রন্ধ্রের ভিতরে ভালো হচ্ছে না, কি কালার দেওয়া যায়, লাল। ডিম্বক রন্ধ্রের ভিতরে এইখানে একটা গর্ভযন্ত্র থাকবে, যেখানে তৈরি হবে একটা ডিম্বাণু। এই হচ্ছে একটা ডিম্বাণু। তার পাশে থাকবে আরও 2টা কোষ, নাম না জানলেও চলে, সহকারী কোষ। অপর দিকে থাকবে প্রতিপাদক কোষ। আর মাঝখানে থাকবে আরও 2টা নিউক্লিয়াস, এটাকে বলা হবে সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস এখানে 2টা। এখানে যা যা আছে সবই হ্যাপ্লয়েড, যা যা আছে সবই হ্যাপ্লয়েড। অ্যাগেইন এখানে যা যা আছে সবই হ্যাপ্লয়েড। পরাগরেণু উপরে পড়ছে, পরাগরেণু এখান থেকে পরাগ নালিকা তৈরি করার চেষ্টা করবে। সে চেষ্টা করে ব্যর্থ, ধরো সে চেষ্টা করছে, ব্যর্থ, বিশুদ্ধ আসতে পারে না। সেও চেষ্টা করছে, ব্যর্থ, বিশুদ্ধ আসতে পারে না। একটা মাত্র পরাগরেণু এইভাবে করে এ পর্যন্ত আসবে। একটা মাত্র পরাগরেণু এই ভিতরে পর্যন্ত আসবে পরাগ নালিকা তৈরি করার মাধ্যমে। এবং পরাগরেণুর কাছে শুক্রাণু থাকবে 2টা, এই একটা, এই একটা, 2টা শুক্রাণু থাকবে। পরাগরেণু থেকে 2টা শুক্রাণু তৈরি হবে। এখন এখানে কি ঘটনা ঘটবে খেয়াল করো, এই ভিতরের ওইটুকু জায়গা আমি জুম করে দেখাচ্ছি। এখানে এই হচ্ছে ডিম্বাণু, এই হচ্ছে প্রতিপাদক কোষ, যেগুলো কাজে লাগবে না। এই হচ্ছে সহকারী কোষ, এগুলো কাজে লাগবে না। এই 2টা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এই 2টা গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলাই নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। এইটা, এটা, এটা, এই 3টা গুরুত্বপূর্ণ। এগুলো সবই হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। খেয়াল করো, এটা হ্যাপ্লয়েড, এখানে কিন্তু অলরেডি হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড আছে। ওই সাইড থেকে কে আসছে? শুক্রাণু। কয়টা শুক্রাণু আসছে? 2টা। এই যে 2টা শুক্রাণু আসছে। একটা শুক্রাণু মিলিত হয়ে যাবে ডিম্বাণুর সাথে, এই যে একটা শুক্রাণু মিলিত হয়ে যাবে ডিম্বাণুর সাথে। আরেকটা শুক্রাণু মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। আরেকটা শুক্রাণু মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। আর মনে রাখবা, এই যে 2টা শুক্রাণু আসে, এরাও তো হ্যাপ্লয়েড। তাহলে এখানে হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড, আর এখানে হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড। তাহলে কি হয়ে গেল? এই জিনিসটা হয়ে যাবে ট্রিপ্লয়েড, 3টা এন। আর এই জিনিসটা হয়ে যাবে ডিপ্লয়েড। কয়বার নিষেক হইল স্যার বলেন? কয়বার নিষেক হইল? এখানে 2বার নিষেক হইল। ইটস কল ডাবল ফার্টিলাইজেশন অর দ্বিনিষেক। এবং এর ফলে যে জিনিসটা ডিপ্লয়েড হইল, এর ফলে যে জিনিসটা ডিপ্লয়েড হইল আর যে জিনিসটা ট্রিপ্লয়েড হইল, যে জিনিসটা ডিপ্লয়েড হইল এইটা হবে জাইগট, এইটা হবে জাইগট। এবং জাইগট থেকে বিভাজন হইতে হইতে এইটা এই গাছের ভ্রূণ তৈরি করবে এবং এখান থেকে নতুন একটা গাছ তৈরি হবে। আর এই ট্রিপ্লয়েড যেটা আছে, এটা পরবর্তীতে শস্যতে পরিণত হবে। শস্য বা এটাকে ইংলিশে বলা হয় অ্যান্ডোস্পার্ম।
শস্য বা অ্যান্ডোস্পার্ম নামে ডাকা হয়। শস্য, এটাকে শস্য বা অ্যান্ডোস্পার্ম নামে ডাকা হবে, অ্যান্ডোস্পার্ম নামে ডাকা হবে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের নিষেকের ফলে শস্য ট্রিপ্লয়েড হয়। এখন যদি গর্ভাশয়ই না থাকে, যদি গর্ভদণ্ড গর্ভমুণ্ডই না থাকে, তাইলে নগ্নবীজের শুক্রাণু এসে ডাইরেক্ট কোথায় পড়বে? ডিম্বকে পড়বে। এখন বলতে পারো ভাই গর্ভাশয় যেহেতু নাই তাহলে ডিম্বক নাই, না ডিম্বক তো থাকবে, ডিম্বক না থাকলে তো সে বংশবিস্তার কেমন করবে? আমি একটু আগে তোমাদের বলে আসলাম, এই যে ডিম্বক তো আছে, এই যে মেগাস্পোরোফিলের কিনারে এই যে লাল লাল ডিম্বক, এই খেয়াল করো, মেগাস্পোরোফিলের কিনারে এই যে লাল লাল ডিম্বক, ডিম্বক আছে, ডিম্বক নিয়ে কোনো সন্দেহ নাই, ডিম্বক আছে। ডিম্বকের ভিতরে ডিম্বাণু থাকবে, ডিম্বকের ভিতরে আর্কিগোনিয়া তৈরি হবে, তারপর ডিম্বাণু তৈরি হবে, থাকবে। কিন্তু এখানে ডিম্বক তো একদম নগ্ন, ওপেন অবস্থায় আছে, এই জন্য তো নগ্নবীজি। নগ্নবীজের গর্ভাশয় হয় না, কিন্তু ডিম্বকটা থাকে, ডিম্বকটা থাকে, তাহলে ডিম্বকটা নগ্ন অবস্থায় ছিল। যেই জিনিসটাই তো আমরা একটু আগে দেখে আসছি, এই যে যেই গঠনটাই তো আমরা একটু আগে দেখে আসছি, এই হচ্ছে মেগাস্পোরোফিল। এই মেগাস্পোরোফিলের কিনারায়, মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বকটা এরকম নগ্ন অবস্থায় থাকতেছে, দ্যাট ইজ কল নগ্নবীজি। এর বীজটাও নগ্ন হয়ে যাবে। এখন খেয়াল করো, নিষেকের ফলে এই যে পুরো গর্ভাশয় নামের যে জায়গাটা হলুদ, এটা পরিণত হবে ফলে। নিষেকের পরে এই যে নিষেক হয়ে গেল দ্বিনিষেক, তাহলে এই পুরো ভিতরে এই জায়গাটা হয়ে যাবে ফল, আর এই জায়গাটা হয়ে যাবে বীজ, আর বীজের ভিতরে থেকে ভ্রূণ। তাহলে এইটা হবে ভ্রূণ, জাইগোটটা হবে ভ্রূণ, এই যে ডিম্বাণু শুক্রাণু জাইগোটটা হবে ভ্রূণ। এই ভ্রূণকে পুষ্টি দিবে এই শস্য, শস্য থেকে ভ্রূণ পুষ্টি নিবে, এবং এই পুরো ডিম্বকটা এই যে হলুদ সবুজ যে জায়গাটা, এটা হয়ে যাবে বীজ, কারণ বীজের ভিতরেই কি থাকে? ভ্রূণ থাকে। বীজ ফাটাইলে তো আমরা ভ্রূণ পাই, রাইট? আর বীজ কোথায় থাকে? ফলের ভিতরে থাকে। তাহলে এই পুরো জিনিসটা হয়ে যাবে ফল। কেমন এক্সাম্পল? আম, আমের ভিতরে থাকে আমের আটি, আটি মানে কি? বীজ। আর বীজ ফাটাইলে ভিতরে গাছ দেখছো কখনো? বীজ ফাটানোর পরে বীজের ভিতরে কখনো গাছ দেখছো আমের আটির? দেখছো না? হ্যাঁ, তুমি যে বীজ ফাটাইলে বীজের ভিতরে আমের যে গাছটা পাওয়া যায়, ওটা হচ্ছে ভ্রূণ। বীজটা তো বীজ, ওটা একসময় ডিম্বক ছিল, আর তার বাইরে যেটা আমরা খাই ওটা হচ্ছে আম, ফল। তাহলে এই যে গর্ভাশয়, ওটা হয়ে গেছে আম যেটা আমরা খাই। এই ডিম্বক ওটা হয়ে গেছে আমের ভিতরে আটি, আর আটির ভিতরে যে গাছ ওটা হয় এই জাইগট, মানে ভ্রূণ। ক্লিয়ার? কিন্তু এই জিনিসগুলো আমার সম্ভব হচ্ছে না নগ্নবীজিতে, কারণ নগ্নবীজিতে তো এই গর্ভাশয় নাই, ডিম্বক আছে, ডিম্বক ছাড়া তো ডিম্বাণু থাকবে না, ডিম্বক আছে, ডিম্বক নগ্ন অবস্থায়। তাহলে এর পরাগরেণুটাও নগ্ন, সাইকাসের যে পরাগরেণু লাটিমের মতো দেখতে, সাইকাসের পরাগরেণু জেনে রাখো, সাইকাসের পরাগরেণু দেখতে লাটিমের মতো, এই যেরকম লাটিমের মতো অনেকগুলো ফ্লাজেলা থাকে, এরকম অনেকগুলো ফ্লাজেলা থাকে। এই সাইকাসের পরাগরেণু লাটিমের মতো ফ্লাজেলা থাকে, এটা এসে এখানে নিষেক করে। এটা এত বড় হয় না, ধরো এটা এসে নিষেক করবে। এই যে নিষেক যে করবে, শুক্রাণু বা পরাগরেণু এভাবে বলতে পারি সরাসরি ডিম্বক রন্ধ্রে এসে পড়বে। ডিম্বক রন্ধ্র মানে কি? এই জায়গাটা ডিম্বকের ছিদ্রে এসে পড়বে। গর্ভমুণ্ড যেহেতু নাই, গর্ভাশয় যেহেতু নাই, তাহলে নগ্নবীজের ফলও হবে না। এবং নগ্নবীজের কি দ্বিনিষেক হবে? নগ্নবীজের দ্বিনিষেকও হবে না। শস্য কি হয়? শস্য ওই ভ্রূণকে পুষ্টি দেওয়ার কাজে ব্যবহার হয়। ভ্রূণকে পুষ্টি দেওয়ার পরে যদি থেকে যায়, তাহলে সেটাকে বলা হয় শস্যল বীজ। তাহলে নগ্নবীজিতে তাহলে দ্বিনিষেক হবে না। নগ্নবীজিতে তাহলে নগ্নবীজি তাহলে নিষেকের আগে শস্যটা কি অবস্থা থাকবে? হ্যাপ্লয়েড অবস্থা থাকবে, কারণ এখানে শস্য কাউকে পাবে না, তাহলে হ্যাপ্লয়েড অবস্থা থাকবে নিষেকের আগে। তবে মনে রাখবা, নগ্নবীজিতে দ্বিনিষেক না হইলেও অ্যাফিড্রা নামের একটা, এই যে দেখো কথা লেখা আছে, নগ্নবীজি উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না, দাগায় রাখো। তবে এফিড্রা নামের একটা গাছ আছে, তার দ্বিনিষেক হয়। সে নগ্নবীজি হওয়ার পর তার দ্বিনিষেক হয়। এবং ইফিড্রা থেকে মনে রাখবা, ইফিড্রা থেকে ইফিড্রিন ওষুধ তৈরি করা হয়। ইফিড্রা থেকে ইফিড্রিন ওষুধ তৈরি করা হয়, যে ইফিড্রিন ওষুধটা শ্বাসকষ্টে ব্যবহার করা হয়, যে ইফিড্রিন ওষুধটা শ্বাসকষ্টে ব্যবহার করা হয়। এবং এর শস্য নিষেকের পূর্বে হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। ভাই এখানে প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়, কারণ স্বাভাবিক যেহেতু গর্ভাশয় নাই। ডিম্বকগুলো মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে, কোনো ফল হয় না,
কারণ কি গর্ভাশয়ে নাই তাই। ফল হয় না বলে বীজ নিষেকের পরে নগ্ন অবস্থায় থাকে। প্রত্যেকটা লাইন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো, এরা সকলে বায়ু পরাগের দাগানোর মতো কিছু নাই। যৌনক্রম, অসম আকৃতির যৌনক্রম, এটাও দেখানোর কিছু নাই। এই যে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আর্কিগোনিয়া তৈরি হয়। আর্কিগোনিয়া কি? ওই ডিম্বকের ভিতর ডিম্বাণু তৈরির আগে একটা আর্কিগোনিয়া নামের গঠন তৈরি হয়, এটাকে বলে স্ত্রী যৌনাঙ্গ। এই আর্কিগোনিয়া তৈরি হওয়া নিম্ন শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য, একটু খালি মনে রাখো। আর্কিগোনিয়া কি? ডিম্বাণু তৈরি হওয়ার আগে আর্কিগোনিয়া তৈরি হয়, তারপর ডিম্বাণু তৈরি হয়। এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য। এবং নগ্নবীজী উদ্ভিদের লিভ স্কার দেখা যায়। হোয়াট ইজ লিভ স্কার? লিভ স্কার মানে হচ্ছে পাতা পড়ে যাওয়ার পরও গাছের গায়ে দাগ রেখে যায়, এটাকে বলে লিভ স্কার। পাতা পড়ে যাওয়ার পরও নগ্নবীজী উদ্ভিদের গাছের দাগ থাকে, এটাকে বলে লিভ স্কার। স্কার মানে দাগ। লিভ স্কার মানে কি? পাতা পড়ে যাওয়ার পরও দাগ রেখে যায়। পাতা পড়ে গেলেও দাগ রেখে যায়। পাতা পড়ে গেলেও দাগ রেখে যায়, এটাকে বলে লিভ স্কার। ঠিক আছে? আরেকটা কথা এখানে অ্যাড করবা, সেটা হচ্ছে শুক্রাণু ফ্লাজেলাযুক্ত। শুক্রাণু ফ্লাজেলাযুক্ত, ফ্লাজেলাযুক্ত শুক্রাণু, এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য। শুক্রাণু ফ্লাজেলাযুক্ত, ফ্লাজেলাযুক্ত শুক্রাণু নিম্ন শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য। এবং যে জিনিসটা আমি তোমাদের পড়াই নাই, সেটা হচ্ছে একটা ছন্দ মনে রাখবা। তোমরা কি টিস্যু চ্যাপ্টার করছো? টিস্যু চ্যাপ্টার কি তোমাদেরকে পড়াইছি? টিস্যু চ্যাপ্টার কি পড়াইছি? পড়াই নাই নাকি জানি না। একটা জিনিস মনে রাখবা, নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে একটা ছন্দ মনে রাখবা। ছন্দটা হচ্ছে জাইলেমের ভয় নাই, জাইলেমের ভয় নাই, জাইলেমের ভয় নাই, কারণ ফ্লোয়েমের সঙ্গী নাই। জাইলেমের ভয় নাই, কারণ ফ্লোয়েমের কি নাই? সঙ্গী নাই। জাইলেমের ভয় নাই, কারণ ফ্লোয়েমের সঙ্গী নাই। অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে, নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমের ভয় নাই বলতে ভেজেল নাই, আর ফ্লোয়েমের সঙ্গী নাই বলতে সঙ্গী কোষ নাই। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমে ভেজেল থাকে না এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। তবে নেটাম একটা নগ্নবীজী উদ্ভিদ, এটা ব্যতিক্রম। নেটামের জাইলেমে ভেজেল থাকে। তো দুটো ব্যতিক্রমী নগ্নবীজী উদ্ভিদ পড়লাম। একটা হচ্ছে ইফিড্রা, যার দিনিশেক হয় নগ্নবীজী হওয়া সত্ত্বেও। আর একটা হচ্ছে নেটাম, যে নগ্নবীজী হওয়ার পরেও তার জাইলেমে ভেসেল থাকে। আর্কিগোনিয়াটা কি ভাই? আর্কিগোনিয়াতে এত পেঁচায়ও না, যেটুকু বলে এটুকু মনে রাখো। আর্কিগোনিয়া হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের স্ত্রী যৌনাঙ্গ। ডিম্বাণু তৈরি হওয়ার আগে আর্কিগোনিয়া নামক একটা গঠন তৈরি হয়, তারপর সেটা কিসে পরিণত হয়? তারপর সেটা মানে ডিম্বাণুতে পরিণত হয়। শেষ। তোমাদের আর্কিগোনিয়া নিয়ে আর এত কিছু পেঁচানোর প্রয়োজনই নাই। ঠিক আছে? আর্কিগোনিয়ামের ভেতরে ডিম্বাণুটা তৈরি হয়। ওকে? ওই যে আমার যে ডিম্বকটা ছিল, এই ডিম্বকের ভিতরে জনন মাতৃকোষ থাকে, ডিপ্লয়েড। সেখানে মিওসিস হয়, মিওসিস হয়ে মেগাস্পোর তৈরি হয়। কি তৈরি হয়? মেগাস্পোর। নর্মালি মেগাস্পোর থেকে ডিম্বাণু তৈরি হয়ে যায়, কিন্তু তা হয় না। মেগাস্পোরের পরে সেখান থেকে কি তৈরি হয়? একটা আর্কিগোনিয়া তৈরি হয়। ওই আর্কিগোনিয়ার ভিতরে ডিম্বাণু তৈরি হয়। এটাই আর্কিগোনিয়া হচ্ছে ডিম্বাণু তৈরির একটা জায়গা। শেষ। ওকে? মেডিকেল ব্যাচে আপনি নাই ভাই? না, আপাতত এই বছর একটু রেস্ট নিচ্ছি। ঠিক আছে? ওকে, চিত্র কিচ্ছু লাগবে না, এখনো পর্যন্ত চিত্র আঁকার মতো কিছু আসে নাই। এবার দেখো আবৃতবীজী বৈশিষ্ট্যগুলো একটু দেখে ফেলি। খুবই সহজ। আবৃতবীজী বৈশিষ্ট্যগুলো খুবই সহজ। দেখো, এই আবৃতবীজী স্পোরোফাইটিক, এর জাইলেম ফ্লোয়েম থাকে, যে ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ, মানে কি জাইলেম ফ্লোয়েম থাকে। এর গর্ভাশয়ে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে। গর্ভাশয়ের ভিতরে প্রকোষ্ঠ থাকতে পারে। ঠিক আছে? তারপরে ডিম্বক গর্ভাশয়ের ভিতরে থাকে। ডিম্বক বীজে পরিণত হয়, তাই বীজ ফলের ভিতরে থাকে। শুক্রাণুতে কোনো ফ্লাজালা নাই, গর্ভমুণ্ডে পরাগরেণু হয়, দিনিষেক ঘটে, শস্য ট্রিপ্লয়েড, আর্কিগোনিয়া তৈরি হয় না। জাইলেমে ভেজেল থাকে, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে। একটি বা দুটি বীজপত্র থাকে, একটি বীজপত্র থাকলে এক বীজপত্রী, দুটি বীজপত্র থাকলে দ্বিবীজপত্রী। এর গ্যামেটোফাইটিক তেমন একটা থাকে না, এটা দরকার নেই। শুক্রাণু নিশ্চল, শুক্রাণুতে কোনো ফ্লাজালা থাকে না, কারণ ফ্লাজালা বিশিষ্ট শুক্রাণু নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য। যৌনক্রম দেখা যায়, এটা তেমন আহামরি, এটা দাগানোর মতো কিছু নাই। দেখো, নগ্নবীজ উল্টা দিলে আবৃতবীজ হয়ে যাচ্ছে না? বলো তো, নগ্নবীজ উল্টা দিলে আবৃতবীজ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, নগ্নবীজ উল্টা দিলে আবৃতবীজ হয়ে যাবে। এখন তোমার যদি নগ্নবীজী বৈশিষ্ট্য আসে, লিখতে পারবে না।
আবৃতবীজের বৈশিষ্ট্য আসে লিখতে পারবে না? নগ্নবীজ আবৃতবীজের পার্থক্য আসে লিখতে পারবে না? ইয়েস পারবা। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তাহলে এবার দেখো যে এই যে প্রশ্নটা আমরা যে দেখছিলাম, উভয় উদ্ভিদের প্রতিনিধির তুলনা করো, নগ্নবীজ আর আবৃতবীজের তুলনা, এটা এখন আমরা পারবো। ঠিক আছে, প্রথম উদ্ভিদটি যে গোষ্ঠী তার প্রতিনিধিত্ব করে তার বৈশিষ্ট্য লেখো, নগ্নবীজের বৈশিষ্ট্য, এটা আমরা এখন পারবো। তাহলে এই সৃজনশীল আমরা পারবো ইনশাল্লাহ। এবার আমরা চলো সাইকাসে ঢুকি। এটা হচ্ছে সেই উদ্ভিদ যার নাম সাইকাস। সাইকাসের ক্ষেত্রে কয়টা জিনিস আমি তোমাদের বলে দিই। খাড়া পাম জাতীয় গাছ, লম্বা হয়, পাম গাছের মতো লম্বা হয়, খাড়া পাম গাছ। কয়টা কথা আমি লিখেই দিই নগ্নবীজের ক্ষেত্রে। খাড়া পাম গাছ, তারপরে কি শাখা থাকে, এর কি থাকে শাখা থাকে, যৌগিক পাতা থাকে, যৌগিক পাতা থাকে। যৌগিক পাতাকে আমরা একটু পরেই দেখবো। এই যৌগিক পাতা মানে এই দেখো এইরকম একটা র্যাকিস তৈরি হবে, তার দুই পাশ থেকে এরকম পত্রক তৈরি হবে, এটাকে যৌগিক পাতা বলে। এই যে এটাকে বলে র্যাকিস, আর তার দুই পাশ থেকে এরকম যদি তৈরি হয় এটাকে বলে যৌগিক পাতা। আর সরল পাতা মানে একটা পাতা, যৌগিক পাতা তৈরি হয়। যৌগিক পাতার পাশাপাশি এর সাথে আরেকটা পাতাও থাকে শল্কপত্র, অর্থাৎ এর দুই টাইপের পাতা হয়। ঠিক আছে, এর কোণ তৈরি হয়, পুংস প্রবিলাসগুলো কোণ তৈরি করে। তারপরে এর কুণ্ডলিত মানে এর কচি পাতা পেঁচানো থাকে, দেখো কচি পাতাগুলো পেঁচায় থাকে, কুণ্ডলিত কচি পাতা থাকে, কুণ্ডলিত কচি পাতা থাকে, কুণ্ডলিত কচি পাতা থাকে। ওকে, এই যে এই জিনিসগুলো আমাদের একটু মানে যেগুলো মানে সহজে আমি দেখতেছি। ওকে, এবার দেখো এই যে এর পুংস টোবিলাসটা কোণ তৈরি করে, এটা আমরা প্রথমেই দেখে আসছি আজকের লেকচারের শুরুতে। এই সেই কোণ, মাইক্রোস্পোরোফিলগুলো একসাথে মিলে এরকম কোণের মতো তৈরি করে। আর মেগাস্পোরোফিল কোণ তৈরি করে না, আর এইভাবে থাকে। এগুলোকে সর্পমুনি নামে ডাকে, সর্বরোগের ওষুধ বলে বাজারে বিক্রি করে, কিন্তু এর কোনো ওষুধি গুণ দেখা যায় না, এবং এদের কিনারে ডিম্বকগুলো থাকে। এবং আরেকটা কথা মনে রাখবা, সাইকাস ভিন্নবাসী। সাইকাসের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, সাইকাস ভিন্নবাসী, এই প্রশ্নটাও কিন্তু আসে সৃজনশীলে। সাইকাস ভিন্নবাসী কেন? সাইকাস ভিন্নবাসী মানে পুরুষ সাইকাস স্ত্রী সাইকাস গাছ আলাদা। যে সকল উদ্ভিদের পুরুষ উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদটা আলাদা থাকে, পুরুষ উদ্ভিদ আলাদাভাবে পুং যৌনাঙ্গের মাধ্যমে শুক্রাণু তৈরি করে, স্ত্রী উদ্ভিদ আলাদাভাবে স্ত্রী যৌনাঙ্গের মাধ্যমে ডিম্বাণু তৈরি করে, এই ধরনের উদ্ভিদকে ভিন্নবাসী উদ্ভিদ বলে। আর সহবাসী উদ্ভিদ কোনটা? যেমন ইউলোথ্রিক্স, শৈবাল সহবাসী, একই দেহ থেকে পুংগেমেট সিগেমেট দুটোই তৈরি হয়, মানে এটা ভিন্নবাসী। এটা কিন্তু ভিন্নবাসী। সাইকাস কেন ভিন্নবাসী এটাও কিন্তু অনুধাবনে আসে, এটাও কিন্তু সিকিউএর বিতে লাগে, সিকিউএর বিতে লাগে। ওকে, এবার দেখো সাইকাসের স্পোরোফাইটের বর্ণনা সৃজনশীলে সরাসরি আসছে, সরাসরি সৃজনশীলে এই প্রশ্নটা আসছে। উদ্দীপকে ধরো কোনো একভাবে ধরো আগের উদ্দীপকটা দিয়ে বলবে প্রথম উদ্ভিদটির স্পোরোফাইট বর্ণনা করো। স্পোরোফাইট মানে কি? ডিপ্লয়েড দশা, মানে সহজ বাংলায় উদ্ভিদটির বর্ণনা চাইছে। স্পোরোফাইটের বর্ণনা মানে উদ্ভিদটির বর্ণনা সহজ বাংলায়। কোনো প্রশ্ন যদি আসে স্পোরোফাইটের বর্ণনা করো, তার মানে তুমি বুঝবা সেই উদ্ভিদটিরই বর্ণনা চাইছে, উদ্ভিদের বর্ণনা। নর্মালি স্পোরোফাইটের বর্ণনা বলতে উদ্ভিদের ডিপ্লয়েড দশার বর্ণনা বলে। এখন সাইকাস তো ডিপ্লয়েড অবস্থাতেই থাকে। ওকে, তাহলে তুমি এইভাবে পয়েন্ট করে লিখবা। কি লিখবা আমি তোমাদের দেখাই দিই। আমি হাতে লিখতেছি না, শুধু হাতে লেখার প্রয়োজন নাই ক্লাসে, তোমাদের নোট করার প্রয়োজন নাই। তুমি স্লাইড পেয়ে যাবা, বইয়ে দাগায় ফেলবা, শেষ হয়ে যাবে। খেয়াল করো, একে পামফান বলা হয়। এটা নিয়ে আবার আলাদা একটা সৃজনশীল আছে, কেন পামফান বলা হয় এটা আমি তোমাদের পরে বলবো, কেন পামফান বলে। এই গাছটা দেখতে পাম গাছের মতো খাড়া পাম গাছের মতো, এবং এর বৈশিষ্ট্য অনেকটা ফার্নের সাথে মিলে, এই জন্য এটা পামফান বলে। এই যে খাড়া পাম জাতীয়, বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না। এটা 8 থেকে 14 ফুট পর্যন্ত লম্বা হইতে পারে, এটা সাইজ তোমার লিখতে হবে এমন না। কচি পাতা ফার্নের ন্যায় কুণ্ডলিত থাকে, একে বলা হয় সার্সিনেট ভার্নিশন। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। নগ্নবীজি সাইকাসের কচি পাতা কুণ্ডলিত থাকে, এটাকে বলা হয় সার্সিনেট ভার্নিশন, জানতে হবে। এরা হেটারোস্পোরিক, মানে কি এর স্পোর তৈরি হয়, স্পোরগুলো সমান না, যেমন মেগা ও মাইক্রোস্পোর তৈরি হয়, এবং এগুলো আকৃতি সেম না। পাতা বড়, যৌগিক পাতা, পক্ষল যৌগিক মানে যৌগিক পাতা, এবং সর্পিল আকারে সঞ্চিত থাকে। কাণ্ডের উপরে যে সর্পিল আকারে সজ্জিত থাকে, এরকম ছড়ায় থাকে। এদের
যৌগিক পত্র ছাড়াও বাদামি বর্ণের স্বল্পপত্র আছে। স্বল্পপত্রটা তোমাদের দেখাই, এই যে এইগুলো তো পাতা, নিচের দিকে বাদামি বর্ণেরও কিছু পাতার মতো গঠন থাকে, এগুলোকে বলে স্বল্পপত্র। তাহলে যদি প্রশ্ন আসে সাইকাসে কত রকমের পাতা আছে, কি উত্তর দিবা বলো? সাইকাসে কত ধরনের পাতা আছে, কি উত্তর দিবা? সাইকাসে 2 ধরনের পাতা আছে। তাহলে সাইকাসে 2 ধরনের পাতা, প্রধান পাতা হিসাবে যৌগিক পাতা আর একটা বাদামি কালারের স্বল্প পাতা। ঠিক আছে। সাইকাসের কোরালয়েড মূল পাওয়া যায়। সাইকাসের যে মূলগুলো এটা কোরালের মতো, সামুদ্রিক কোরালের মতো, এটাকে কি বলে? কোরালয়েড মূল বলে। সাইকাসের মূলগুলো সামুদ্রিক কোরালের মতো, এটাকে কোরালয়েড মূল বলে। আঙ্কেল ক্লাসে আছে আঙ্কেল? টাইম হচ্ছে আঙ্কেল কালকে 11টায় ক্লাস। ওকে। স্ত্রীনুপত্য স্টোবিলাস তৈরি করে না, ওই যে আর ভাবে থাকে, কোন তৈরি করে না। মেগাস্পোরোফিলগুলো কি কোন তৈরি করছে বলো? মেগাস্পোরোফিলগুলো কি কোন তৈরি করছে? ইয়েস অর নো? নো, স্টোবিলাস তৈরি করে না। আর সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, লাটিমের মতো এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট। এই লাইনটা ভাই সুপার ডুপার ইম্পর্টেন্ট, ভাই সুপার ডুপার ইম্পর্টেন্ট। সাইকাস একটা জিনিস নিয়ে খুব গর্ব করতে পারে, কি সেটা? সাইকাসের যে শুক্রাণু আছে এটা পুরো উদ্ভিদকুলের মধ্যে সব থেকে বৃহৎ, লাটিমের মতো এবং অনেক বেশি কি থাকে, অনেক ফ্লাজেলা থাকে। ঠিক আছে, কেমন থাকে এর গঠনটা দেখো, এই যে ছোট ছোট অনেক ফ্লাজেলা থাকে। সাইকাসের নিয়ে খুব গর্ব করতে পারবে যে তার শুক্রাণু পৃথিবীর মধ্যে সব থেকে বড় উদ্ভিদের মধ্যে। তাহলে এখন দেখো আবার বলি, সাইকাস খারাপ আম গাছের মতো, ফার্নের সাথে মিলেছে বলে একে পাম ফার্ন বলে। এর কচি পাতা কুণ্ডলিত থাকে, পেঁচানো থাকে, এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। এর হেটেরোস্পোর, মেগাস্পোর আর মাইক্রোস্পোর তৈরি হয়। মাইক্রোস্পোর যেগুলো আছে পুং স্পোরোফিল, এগুলো মিলে কোন তৈরি করে, আর মেগাস্পোর কোন তৈরি করে না, স্ত্রীগুলা কোন তৈরি করে না। এর 2 টাইপের পাতা আছে, সাধারণ যৌগিক পাতা এবং স্বল্প পাতা। এর 14 থেকে 18 ফুট পর্যন্ত লম্বা হইতে পারে। এর কোরালয়েড মূল আছে। এর শুক্রাণুগুলো উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, লাটিমের মতো ফ্লাজেলা বিশিষ্ট। বলো পারবা কিনা বলো? পাবা? আচ্ছা, অনেকে বলছে পক্ষল যৌগিকটা কি, একটু পরেই বুঝবা পক্ষল যৌগিকটা কি। তাহলে এটা কিন্তু সৃজনশীলে আসবে, জাস্ট বুঝে নাও, তারপর তুমি বইয়ে দাগায় নিও বা স্লাইড নিয়ে নিও, তাহলে তোমার হয়ে যাবে। আজকে স্লাইডে যা দিছে এর বাইরে কিচ্ছু লাগবে না। আসো, সাইকাসকে কেন পাম ফান বলা হয়? সৃজনশীলের অনুধাবন লিখে রাখো। সাইকাসকে কেন পাম ফান বলা হয়? বইয়ের 4টা লাইন আমি এখান থেকে তুলে নিয়ে আসছি। 5টা লাইন ছিল, 5টা লাইনের মধ্যে 4টা লাইন আমি তুলে নিয়ে আসছি। এটাই তুমি লিখবা অনুধাবনে আসলে। সাইকাসকে কেন পাম ফান বলে? কারণ উভয় স্পোরোফাইটিক, অর্থাৎ উভয় ডিপ্লয়েড। সাইকাসও ডিপ্লয়েড, ফানও ডিপ্লয়েড। ঠিক আছে, ফান তো চেনো, ফান চেনো কিনা বলো? ফান চেনো না, ঢেকি শাক যেটা। ঠিক আছে, এদের পক্ষল যৌগিক, মানে ফানেরও পাতা যৌগিক এবং আমাদের সাইকাসেরও পাতা যৌগিক। কচি পাতা কুণ্ডলিত থাকে, সাইকাসেরও কুণ্ডলিত থাকে, ফানেরও কচি পাতা কুণ্ডলিত থাকে এবং উভয়েরই শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট। এখন একটা ফার্ন তোমাদের দেখাই, এটা দেখলে তুমি অনেক কিছুই বুঝবা। একটা ফার্ন তোমাদের আগায় দেখাই। এই হচ্ছে ফার্ন উদ্ভিদ, ডিপ্লয়েড টাইপের হয়। এই হচ্ছে তার কাণ্ড, যেটাকে আমি রাইজোম বলি, এবং তার নিচে মূলও তৈরি হয়। তারপর দেখো এটা হচ্ছে র্যাকিস, এটা হচ্ছে একটা পাতার র্যাকিস। র্যাকিস কি যেটার গায়ে পাতাগুলা হবে, এবং এই ধরো পাতাগুলা। এই চিত্র লাগবে না কিন্তু, আমি হুদে আঁকাচ্ছি, টাইম নষ্ট। এটা যৌগিক পাতা, দেখছো না? এরকম 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 ফান দেখছো না? এটাই ফান। তারপর ধরো এর কচি পাতাগুলো এরকম কুণ্ডলিত অবস্থায় থাকে, তো এই কুণ্ডলিত কচি পাতাকে বলা সার্সিনেট ভার্নেশন। এই যে
কচি পাতা এরকম কুণ্ডলিত অবস্থা থাকে, ঠিক আছে, কুণ্ডলিত অবস্থা থাকে। এই কুণ্ডলিত কচি পাতাকে বলে সার্সিনেট ভার্নেশন। আর এটাই হচ্ছে যৌগিক পাতা, যার এরকম একটা র্যাকিস থাকবে, র্যাকিসের চারিদিক থেকে এরকম পাতা, এরকম পত্র ফলক তৈরি হবে, এগুলোকে পিনা বলে। এই পুরোটা মিলে কিন্তু একটা পাতা, এইটা কিন্তু একটা পাতা। দেখো ফার্নের গাছও এরকম না, সাইকাসও এরকম না। সাইকাসেরও কচি পাতা কুণ্ডলিত থাকে, সাইকাসও ডিপ্লয়েড উদ্ভিদ, ফার্নও ডিপ্লয়েড উদ্ভিদ, ফার্নেরও কচি পাতা কুণ্ডলিত থাকে। সাইকাসেরও মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়, ফার্নেরও মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়। সাইকাসের শুক্রাণু বহু ফাজেলা বিশিষ্ট, ফার্নের শুক্রাণু বহু ফাজেলা বিশিষ্ট। সাইকাসের পাতা যৌগিক, ফার্নের পাতাও যৌগিক। সুতরাং যেহেতু সাইকাস দেখতে খারাপ পাম গাছের মতো, ফার্নের সাথে মিল আছে এবং খারাপ পাম গাছের মতো, সুতরাং একে বলা হয় পাম ফার্ন। পারবো কিনা বলো, পারবো কিনা বলো? ইনশাল্লাহ। আসো, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সাইকাসকে কেন সাইকাসকে কেন সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? জীবন্ত জীবাশ্ম, হোয়াট ইজ জীবন্ত জীবাশ্ম? জীবন্ত জীবাশ্মের কনসেপ্টটা তোমাদের আগে বুঝতে হবে। জীবন্ত জীবাশ্ম ইংলিশে বলা হয় লিভিং ফসিল। লিভিং ফসিল, লিভিং ফসিল। এবং এটা সৃজনশীলের 2 নম্বরের প্রশ্ন। স্যার এমনি লিখবেন আপনি। হোয়াট ইজ লিভিং ফসিল? লিভিং ফসিল, ফসিল কি? ফসিল হচ্ছে মাটি থেকে যেটাকে আমরা পাই, মাটির নিচ থেকে যেটাকে আমরা তুলি। কোনো জিনিস, কোনো জীব মারা গেলে মাটির নিচে যে একদম মানে কি হয়ে যায়, মানে ভস্কায় যায়, একদম পুরা মাটিতে মিশে যায়, তারপরে সেখানে আমরা পাই, যেটুকু ধ্বংসাবশেষ আমরা পাই, এটাকে বলা হয় ফসিল। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা ফসিল, ঠিক আছে? তো সাইকাসকে বলা হয় লিভিং ফসিল। মাথা ব্যথা তো অনেকটা কমে গেছে, যেহেতু আসার আগে ওষুধ খেয়ে আসলাম, তো অনেকটা কমে গেছে মাথা ব্যথা। তো লিভিং ফসিল কেন বলে, সাইকাসকে কেন লিভিং ফসিল বলে, খেয়াল করো। আমরা প্রত্যেকটা লাইন একটু দেখি। বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলে। সাইকাসের মধ্যে এরকম একটা বৈশিষ্ট্য আছে। কেমনে আছে দেখো। সাইকাস হচ্ছে সাইকাডেলিস বর্গের অন্তর্ভুক্ত, এমসিকিউতে আসে। সাইকাস হচ্ছে সাইকাডেলিস বর্গের অন্তর্ভুক্ত। এটা মেসোজোইক যুগের আগে পৃথিবীতে বিস্তৃত ছিল। এদেরকে এখন জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। দেখো সাইকাডেলিস বর্গের বেশিরভাগ উদ্ভিদই মৃত। সাইকাস সহ মাত্র 100টা প্রজাতি পৃথিবীতে এখন টিকে আছে, যেগুলো এই আগে সাইকাডেলিস যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, এদের সাথে এখন মিল পাওয়া যায়। তো যেহেতু সাইকাস বা সাইকাডেলিস বর্গের সবাই মৃত, শুধু সাইকাস পৃথিবীর বুকে টিকে আছে, এই জন্য সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাহলে প্রথমে তুমি এই সংজ্ঞাটা লিখবা প্রথমে, তারপর তুমি এই লাইনটা লিখবা। সাইকাডেলিস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীতে বিস্তীর্ণ ছিল, বাট তার আজকে বিলুপ্ত। বাট সেই বর্গের 9টি গোত্রের 100টি প্রজাতি সাইকাস এখনো টিকে আছে, তার মধ্যে সাইকাস একটা অন্যতম। যেহেতু তার বেশিরভাগই আজ বিলুপ্ত, সে এখনো টিকে আছে, তাদের বংশধরকে ফসিল আকারে পাওয়া যায়, সুতরাং সাইকাস হচ্ছে একটা লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে, এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। ওকে, ডান। পারবো? সিকিউ সিকিউ তারপরে সাইকাসের মূল সংক্রান্ত কিছু জিনিস দেখো, লেখা আছে সুন্দর করে এখানে, জাস্ট যেভাবে আছে এভাবে। প্রশ্নটা এভাবে আসে, সাইকাসের মূলকে কেন কোরালাইট মূল বলে? প্রশ্নটা এভাবে আসে, সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলে? সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলে? সিকিউ এর বিতে আসে। এটা দিয়ে সৃজনশীল প্রচুর আসে, এটা তোমাদের অনুধাবনে আসার সম্ভাবনা অনেক বেশি। খেয়াল করো, প্রাথমিক পর্যায়ে সাইকাসে প্রধান মূল থাকে, পরে সেই মূল নষ্ট হয়ে অস্থানিক মূল তৈরি হয়। প্রধান মূল কি, অস্থানিক মূল কি, একটু বুঝি আমরা। খেয়াল করো, এটা হচ্ছে একটা উদ্ভিদের ভ্রূণ, ভ্রূণ থেকে এরকম নিচের দিকে মূল তৈরি হয়েছে, ভ্রূণ মূল, আর উপর দিকে এরকম পাতার মতো তৈরি হয়েছে, এটাকে বলে ভ্রূণকাণ্ড, এটাকে বলে ভ্রূণকাণ্ড। তাহলে এটা হচ্ছে ভ্রূণকাণ্ড, ভ্রূণকাণ্ড, এটাকে বলা হয় ভ্রূণমূল, এটাকে বলা হয় ভ্রূণমূল, আর এই দুটো হচ্ছে বীজপত্র, এই দুটো হচ্ছে বীজপত্র, তার মানে দ্বিবীজপত্রী। এই ভ্রূণমূলটাই ফিউচারে গাছের মূলে পরিণত হবে, এটাকে বলা হবে প্রধান মূল।
না রে বাবা, চোখে খুব লাইট লাগতেছে, সানগ্লাস পরেই ফেলি, লাইটে মাথা আবার ব্যথা শুরু হয়ে যাবে। তাহলে দেখো এইটাই পরবর্তীতে হবে প্রধান মূল। তাহলে ভ্রূণ মূল থেকে যে মূল উৎপাদন হয় এটাকে আমরা প্রধান মূল বলি। কিন্তু উদ্ভিদের অন্যান্য জায়গা থেকে যদি মূল তৈরি হয়, উদ্ভিদের অন্যান্য অংশ থেকে যদি মূল তৈরি হয়, যেমন গাছের পাতা থেকে মূল তৈরি হতে পারে। বট গাছ দেখছো না ঝুলে ঝুলে থাকে, যে বট গাছ থেকে যে মূল ঝুলে 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 থাকে দেখছো, ওইগুলা হচ্ছে অস্থানিক মূল, অ্যাডভেন্টিশিয়াস রুট, অস্থানিক মূল। অর্থাৎ যেই মূল যেই স্থান থেকে তৈরি হওয়ার কথা ছিল সে ওইখান থেকে তৈরি হয় নাই, অন্য জায়গা থেকে তৈরি হয়েছে। তো সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে এবং ক্রমে তা নষ্ট হয়ে যায়, এটা লিখে দিবা, ক্রমে তা নষ্ট হয়ে যায় এবং তারপরে সেখানে অস্থানিক মূল তৈরি হয়। সেই মূলের মধ্যে আবার ব্যাকটেরিয়া বৃদ্ধি হয় এবং কিছু সায়ানোব্যাকটেরিয়া অ্যাটাক করে। সেই সায়ানোব্যাকটেরিয়া কে কে? নস্টক আর অ্যানাবেইনা। ভাই খুবই গুরুত্বপূর্ণ এই দুটো এমসিকিউ এর জন্য, যে সাইকাসের অস্থানিক মূলের মধ্যে কোন দুইটা সায়ানোব্যাকটেরিয়া অ্যাটাক করে। নস্টক অ্যানাবেইনা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এর ফলে মূলগুলো স্বাভাবিক না হয়ে বিকৃত আকার ধারণ করে, ক্ষয় হয়ে যায় এবং সেগুলো সামুদ্রিক কোরালের মতো দেখায়। এই জন্য এই মূলকে কোরালয়েড মূল বলে বা রুট টিউবারকল বলে। কোরালয়েড মূল কার দেখা যায়, রুট টিউবারকল কার দেখা যায়, এমসিকিউতে বহুতবার আসছে। তাহলে রুট টিউবারকল মানেই কোরালয়েড মূল। রুট টিউবারকল কার দেখা যায়? সাইকাসে। সাইকাসের মূল কেমন? কোরালয়েড মূল। কোরালয়েড মূল কার দেখা যায়? সাইকাসে দেখা যায়। কিসের কারণে হয়? নস্টক অ্যানাবেইনের কারণে হয়। খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো এমসিকিউর জন্য, সৃজনশীলের জন্য। আর সৃজনশীল আসলে এই চিত্র আঁকায় দিবা, এটা ভস্কায় একটা চিত্র আঁকায় দিলেই হয়ে যাবে, এরকম টাইপের, যে মূল টুল এরকম ভস্কায় তৈরি হয়েছে, এগুলা এরকম দ্যাগ্র শাখা বিশিষ্ট দিলেই হইলো। এটা তোমার কেউ দেখতে যাবে না, তা আমি এটা মুছে দিই, খারাপ লাগতেছে দেখতে। এটা তোমার কেউ দেখতে যাবে না, সো তুমি এত সুন্দর করে আঁকানোর কিছু মানে নাই। যদি প্রশ্নটা সৃজনশীলে গতে আসে তখন চিত্র দিবা, আর খতে আসলে চিত্র কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এরকম পয়েন্ট দিয়ে লিখবা, নাম্বার পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আমি যেভাবে পয়েন্ট দিচ্ছি, জাস্ট আমি আজকে তোমাদের যে স্লাইড দিচ্ছি এর বাইরে কিচ্ছু দরকার নেই রে বাবা। সৃজনশীল 100%, এমসিকিউ দেখবা যে তোমার মানে 100%ই হয়ে গেছে তোমার ইনশাল্লাহ। ওকে, এবার আসো সাইকাসের একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। সাইকাসের জিনিস দেখা যায় সেটা হচ্ছে কি ট্রান্সফিউশন টিস্যু। কি ট্রান্সফিউশন টিস্যু? এটা কি? এটা একটা সাইকাসের পাতা। আমি একটু এঁকে দেখাই, একটু এঁকে দেখাই। এটা হচ্ছে একটা সাইকাসের পাতা, সাইকাসের পাতা। এই পাতার ভিতরে অনেক কোষ আছে, প্যালিসেড প্যানক্যামা আছে, স্পঞ্জি প্যানক্যামা আছে। ঠিক আছে, যেমন ধরো এই যে এরকম কোষ, এগুলো হচ্ছে পাতার কোষ, পাতার কোষ। তারপর হচ্ছে এরকম প্যালিসেড প্যানক্যামা, এগুলো পাতার কোষ। এখন দেখো সাইকাসের পাতায় যাতে সব জায়গায় সুন্দরভাবে পানি পৌঁছাইতে পারে, সাইকাসের পাতায় যাতে সব জায়গায় সুন্দরভাবে কি পৌঁছাইতে পারে? পানি পৌঁছাইতে পারে। সব জায়গায় যাতে সুন্দরভাবে কি পৌঁছাতে পারে? পানি পৌঁছাতে পারে। এই জন্যে এর ভেতর দিকে আছে ট্রান্সফিউশন টিস্যু। এই যে এইগুলার নাম হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। কি টিস্যু? ট্রান্সফিউশন টিস্যু। যে ট্রান্সফিউশন টিস্যু এই যে ভিতরে, এই যে ট্রান্সফিউশন টিস্যু, এই ট্রান্সফিউশন টিস্যু পাতার ভিতরে পানি প্রবেশ করতে হেল্প করে। এই যে ঘন ঘন কোষগুলো হচ্ছে নাম প্যালিসেড প্যানকাইমা, আর এই যে ফাঁকা ফাঁকা কোষগুলোর নাম হচ্ছে স্পঞ্জি প্যানকাইমা। এগুলো দরকার নাই, এগুলো টিস্যু অধ্যায়ে তোমাদের পড়ানো হবে। জাস্ট তাহলে এমসিকিউতে কি আসবে? ট্রান্সফিউশন টিস্যু কোথায় দেখা যায়? সাইকাসে দেখা যায়। শুধু এইটুকু, এটা এমসিকিউ এর জন্য। তাহলে ট্রান্সফিউশন টিস্যু কোথায় দেখা যায়? সাইকাসে দেখা যায়। ট্রান্সফিউশন টিস্যু সাইকাসে দেখা যায়। আর ট্রান্সফিউশন টিস্যু কি এটা একটু আমরা জেনে নিলাম, শেষ। ওকে, তারপরে আচ্ছা আমরা একটা সৃজনশীল দেখি, চলো। এই সৃজনশীলটা দেখার মাধ্যমে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম সৃজনশীল কভার হয়ে যাবে। তোমরা কি চিনতেছো এখানে আসলে কি আঁকানো? ইন্টারেস্টিং জিনিস পড়বো এখন আমরা। ঠিক আছে, এইখানে কি আঁকানো তোমরা কি দেখতে পারতেছো? এটা কি? এটা কিন্তু উদ্দীপক, এটা উদ্দীপক, এটা উদ্দীপক। এখানে তাও লেখা আছে যে উদ্দীপকে, এটা তো মার্ক করা আছে, আমি বই থেকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিচ্ছি। এটা মার্ক করা থাকবে না, মার্ক করা থাকবে না, থাকবে না আর মার্ক করা। এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, এটা হচ্ছে মেগাস্পোরোফিল, এটা হচ্ছে পুংস্পোরোফিল, এটা হচ্ছে স্ত্রীস্পোরোফিল। এগুলা অনেক সাথে মিলে তৈরি করে একটা কোণ। এটা কোণ তৈরি করে না, এটা আড়াআড়িভাবে থাকে। তাইলে এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, এটা হচ্ছে মেগাস্পোরোফিল। ভাইয়া এই দুইটা চিত্র দিয়ে বহুত সৃজনশীল আর বহুত এমসিকিউ আসছে।
এই দুটো চিত্র দিয়ে এ পর্যন্ত বহুত সৃজনশীল এবং বহুত এমসিকিউ এ পর্যন্ত আসে। ঠান্ডা মাথায় দেখতে হবে এখন আমি কি পড়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? খেয়াল করো, উদ্দীপকের উদ্ভিদটিকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? পারবো আমরা? ক্ষতে আসে যদি, এবং এটা খুবই আসে এই প্রশ্নটা, এটা আমরা পারবো, এটা টেনশনে কিছু নেই। আচ্ছা, গ নাম্বারে দেখো, প্রথম চিত্রটির গঠন বর্ণনা করো। এটা হচ্ছে প্রথম চিত্র, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র। ধরো এটার গঠন চাইছে, তাহলে আমার এটার গঠন শিখতে হবে। আচ্ছা, উদ্ভিদের যৌন জননে চিত্রের উপাদানদ্বয় কিভাবে সাহায্য করে, তার মানে আমাদের যৌন প্রজননটাও শিখতে হবে। তাহলে আমাদের এই দূরের গঠন শিখতে হবে এবং এই দূরে থেকে কীভাবে যৌন প্রজনন এটা শিখতে হবে। আমরা প্রশ্নটাকে দেখে ফেললাম, ঠিক আছে? এবার আমরা শিখবো। প্রথমে আমরা একটু জানি সাইকাসের দুই ধরনের জননী হইতে পারে, অঙ্গজ জননও হইতে পারে আর যৌন জনন হইতে পারে। তো এর অঙ্গজ জননকে অযৌন জনন বলে, এটা আমরা জাস্ট একটু এমসিকিউর জন্য জানি। কি, মার্চ এপ্রিল মাসে গোড়া থেকে নতুন চারা তৈরি হয়, ঠিক আছে? এটা একটা পদ্ধতি। আবার অনেক সময় সাইকাসের কাণ্ডে এক প্রকার মুকুল তৈরি হয়, এই মুকুল অন্য জায়গায় লাগাই দিলে তা পুনর্ন্য গাছে পরিণত হয়ে যায়। মানে সহজ বাংলায়, কলা গাছের গোড়া থেকে কলা গাছ হয় না? বলো, কলা গাছের গোড়া থেকে কলা গাছ হয় না? একই একই কথা, এটাই হচ্ছে তার অঙ্গজ জনন। একটা নতুন সাইকাসের গোড়া থেকে একটা নতুন সাইকাস তৈরি হবে, একটা পুরাতন সাইকাসের গোড়া থেকে একটা নতুন সাইকাস তৈরি হবে, এটা তার অঙ্গজ জনন বা অযৌন জনন। মুকুলের মাধ্যমে হতে পারে, গোড়া থেকে অটোমেটিক তৈরি হতে পারে। সুন্দর এমসিকিউ এবং সিকিউ সলভ করার জন্য কমপ্লেক্স সিরিজটা কালেক্ট করে নিও, এইচএসসি যে কমপ্লেক্স সিরিজ। এখন দেখো, এই হচ্ছে পুংস্ট্রোবিলাস, যেটার ভিতরে এই যে এরকম ছোট্ট ছোট অনেকগুলা, এই যে এটার ভিতরে ছোট্ট ছোট্ট অনেকগুলো কি আছে, মাইক্রোস্পোরোফিল আছে। আর এই হচ্ছে স্ত্রী স্ট্রোবিলাসের একটা মেগাস্পোরোফিল, আর এই হচ্ছে শুক্রাণু। আর এই গঠন আমরা শিখবো, ঠিক আছে? এগুলো আমরা দেখে ফেলছি, এখন চলো আমরা এই গঠনটা শিখি। চলো আমরা এই গঠনটা শিখি। তাহলে প্রথমে আমরা এইটার গঠন দেখব। খেয়াল করো, পুরোটা আঁকানো লাগবে না, যেটা আঁকানো লাগবে সেটা হচ্ছে মাইক্রোস্পোরোফিলের গঠনটা আঁকতে হবে। এভাবে দিবা, এভাবে একটা গঠন আঁকাবা। এই যে, ঠিক আছে, এভাবে দিয়ে দিবা। এখানে এইভাবে মাঝখানে সেপারেট করতেও পারো, নাও করতে পারো। এই যে চূড়ার যে জায়গাটা, এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, এই নামটা, এটা এমসিকিউতে আসে। এই নামটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস, এই গঠন কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে, হ্যাঁ? সব গঠনটা লাগবে, এটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস। এই যে চূড়ার যে জায়গাটা লেখা আছে দেখো, অ্যাপোফাইসিস। আর এটা চূড়াটাকে বলে পিনিউল, দূরে জানতে হবে। আচ্ছা, এবার মাঝ বরাবর আমি এভাবে করে দিব। এরকম কিন্তু অসংখ্য আছে সাইকাসের মধ্যে, ওকে? অসংখ্য আছে কিন্তু এরকম এরকম সবগুলো মিলে কোণ তৈরি করে। এটার ভিতরে কি থাকবে, ঠান্ডা মাথায় দেখবা, এটার ভিতরে কি থাকবে? এটার ভিতরে থাকবে, এটার ভিতরে থাকবে এরকম ফুলের মতো সোরাস, এরকম ফুলের মতো অনেকগুলা সোরাস থাকবে যেরকম, এগুলোর নাম হবে সোরাস। চিত্র যেহেতু আঁকাইতে হবে গঠনের সময়, না আমি আঁকাই দিলাম, অনেক থাকে এরকম, আমি তো কয়েকটা আঁকাইছি। 4 এরকম সোরাস থাকবে, 4 থেকে 5টা স্পোরাঞ্জিয়াম নিয়ে তৈরি সোরাস থাকবে, সুন্দর লাগে দেখতে। এগুলোর নাম হচ্ছে সোরাস, ঠিক আছে? এগুলো হচ্ছে সোরাস। সোরাস, একটা সোরাস অ্যাকচুয়ালি 4 থেকে 6টা স্পোরাঞ্জিয়াম নিয়ে তৈরি। একটা সোরাস অ্যাকচুয়ালি কি বললাম, 4 থেকে 6টা স্পোরাঞ্জিয়াম দিয়ে তৈরি, 4 থেকে 6টা স্পোরাঞ্জিয়াম তৈরি। এগুলো এক একটা নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এই এক একটা ইয়ের নাম কি, এই যে এক একটা গঠন, এই এক একটা গঠনের নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম। 3 থেকে 4টা হতে পারে, 4 থেকে 6টা হতে পারে, ঠিক আছে? এগুলো আলটিমেটলি ভ্যারি করে, ওকে? এই স্পোরাঞ্জিয়াম যেটা, এই স্পোরাঞ্জিয়াম, এই ধরো একটা স্পোরাঞ্জিয়াম, এই ধরো একটা স্পোরাঞ্জিয়াম, এই একটা স্পোরাঞ্জিয়াম, একটা স্পোরাঞ্জিয়াম, একটা স্পোরাঞ্জিয়াম, ধরো একটা স্পোরাঞ্জিয়াম আমি নিলাম। এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি আছে? এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে আছে, এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে আছে
স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ, এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে আছে কি পুং স্পোর মাতৃকোষ, বা এটাকে আমরা স্পোর মাতৃকোষ বললাম। স্পোর মাতৃকোষ, মাতৃকোষ মানে বুঝতেছি এটা ডিপ্লয়েড অবস্থায় আছে। এইখানে হবে এবার মিওসিস, এটার ভিতরে হবে মিওসিস, এটার ভিতরে হবে কি, এটার ভিতরে হবে হচ্ছে মিওসিস। ওকে, এবং মিওসিস হয়ে এই জিনিসগুলো পরিণত হবে মাইক্রোস্পোর বা পরাগরেণু। মিওসিস হয়ে এগুলো কিসে পরিণত হবে, মাইক্রোস্পোর বা পরাগরেণু। এই পরাগরেণু থেকেই পরবর্তী তুমি শুক্রাণু পেয়ে যাবা। এই স্পোর মাতৃকোষ, এখান থেকে তুমি পেয়ে যাবা পরাগরেণু বা মাইক্রোস্পোর, এখান থেকে তুমি পেয়ে যাবা মাইক্রোস্পোর বা পরাগরেণু। পরাগরেণু কিভাবে শুক্রাণু তৈরি করে তোমরা জানোই, পরাগরেণু থেকে অটোমেটিক শুক্রাণু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, পরাগরেণুর ভিতর থেকে তুমি কি পেয়ে যাবা, শুক্রাণু পেয়ে যাবা, এটা থেকে তুমি শুক্রাণু পেয়ে যাবা। শেষ। এখন দেখো পারবা এটা লিখতে, দ্যাটস ইট। এবার স্ত্রীটা দেখি। এই এরকম একটা গঠন থাকে এবং এটার কিনারায় ডিম্বকগুলো থাকে। এটার কিনারায় কিগুলো থাকে, ডিম্বকগুলো থাকে। এইখানে মাথার যে জায়গাটা, এটার নামটাও জানা খুব গুরুত্বপূর্ণ, এটার নাম হচ্ছে পিনিউল। এইটার মাথার নামটা হচ্ছে পিনিউল, হ্যাঁ। আর কিনারায় আছে এগুলো হচ্ছে ডিম্বক। ওইখান থেকে শুক্রাণু এসে, পরাগরেণু থেকে শুক্রাণু এই ডিম্বকের ভিতরে এসেই ডিম্বক রন্ধ্রে নিষেকটা করবে। ঠিক আছে, এখানে এসে নিষেকটা করবে। তাহলে এই যে মুকুটের মতো সাজানো, এটাকে নাম হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এটার গায়ে ডিম্বক থাকে। ডিম্বকগুলা 2 থেকে 4 জোড়া পর্যন্ত ডিম্বক হইতে পারে। ডিম্বকগুলার ভিতরে মেগাস্পোর বা মাতৃকোষ থাকে। ঠিক আছে, মেগাস্পোর বা মেগাস্পোর মাতৃকোষ থাকে বা স্পোর মাতৃকোষ থাকে। তাহলে এখানে লিখবো ডিম্বক, ডিম্বকের ভিতরে থাকে স্পোর মাতৃকোষ, ডিম্বকের ভিতরে থাকে স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষ এবার মিওসিস করবে, স্পিওসিস করবে এবং তৈরি করবে মেগাস্পোর তৈরি করবে। কি তৈরি করবে, মেগাস্পোর, মেগাস্পোর বা স্ত্রী রেণু, মেগাস্পোর বা স্ত্রী রেণু। এই মেগাস্পোর বা স্ত্রী রেণু যেটা আছে, এই যে মেগাস্পোর বা স্ত্রী রেণু, এটা এবার আর্কিগোনিয়া তৈরি করবে। কি তৈরি করবে, আর্কিগোনিয়া। কি তৈরি করবে, আর্কিগোনিয়া, আর্কিগোনিয়া। এবং আর্কিগোনিয়ার ভিতরেই তৈরি হবে ডিম্বাণু। আর্কিগোনিয়ার ভিতরেই তৈরি হবে কি, ডিম্বাণু। হয়ে গেল। এই কথাগুলো একটু নিজের ভাষায় লিখতে পারবা না বলো তো, ওদের বইয়ে দেওয়া আছে। এই কথাগুলোকে নিজের ভাষায় লিখতে হবে চিত্র আঁকায়। এইটাই যৌন জনন। এই শুক্রাণুই বাতাসের মাধ্যমে বায়ুপরাগী হয়ে ডিম্বাণুর সাথে নিষেক করবে। এই শুক্রাণুই বাতাসের মাধ্যমে বায়ুপরাগী হয়ে ডিম্বাণুর সাথে নিষেক করবে। হয়ে গেল। এই চিত্র তুমি যদি আঁকায় দিয়ে আসো, ব্যাখ্যা কম লিখলেও হয়ে যাবে। একটা প্রশ্ন কিন্তু খুব আসে, এখানে অ্যাপোফাইসিসের জায়গায় এ লিখে দেয় আর পিনিউলের জায়গায় বি লিখে দেয়, বলে এ তে কি হবে, বিতে কি হবে। তাহলে চূড়ার, তাহলে পুং স্পোরোফিলের চূড়ার জায়গাটা হচ্ছে অ্যাপোফাইসিস, আর স্ত্রী স্পোরোফিলের চূড়ার জায়গাটার নাম পিনিউল। ভালো করে জানতে হবে। ওকে, তাহলে এখানে যৌন জননের ক্ষেত্রে আমরা এই কথাগুলোই লিখবো। যৌন জননের ক্ষেত্রে আমি কথাগুলো লিখি নাই, ঠিক আছে। কি কি এখানে তাহলে আমরা এইভাবে লিখবো, পুং স্পোরোফিল বা মাইক্রোস্পোরোফিল, দুটোই বলতে পারি। মাইক্রোস্পোরোফিল, পুং স্পোরোফিল বা মাইক্রোস্পোরোফিল অনেকগুলো সোরাস, প্রতিটি সোরাসে 2 থেকে 4টা বা 5টি স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামের ভিতরে, স্পোরাঞ্জিয়ামে
অনেক মাইক্রো স্পোর মাতৃকোষ, মাইক্রোস্পোর মাতৃকোষ, যেখানে হবে মিওসিস, যেখানে হবে মিওসিস, এই মিওসিস প্রক্রিয়া তৈরি হবে মাইক্রোস্পোর বা পরাগরেণু। এই পরাগরেণু থেকে তুমি শুক্রাণু পেয়ে যাবা। শুক্রাণু এইদিকে লিখবা মেগা স্পোরোফিলের, তুমি জাস্ট এভাবে ফ্লোচার্ট করে দিবা, তুমি ফুল নাম্বার পেয়ে যাবা। মেগা স্পোরোফিলের কিনারে ডিম্বক, ডিম্বক, ডিম্বকের ভিতরে থাকবে মেগা স্পোর মাতৃকোষ, মেগাস্পোর মাতৃকোষে হবে মিওসিস, মিওসিস হয়ে তৈরি করবে মেগাস্পোর, মেগাস্পোর, মেগাস্পোর পরিণত হবে আর্কিগোনিয়াতে, ইংলিশ বাংলা ম্যাক্স করে ফেলছি, আর্কিগোনিয়াতে, এবং আর্কিগোনিয়া থেকে তুমি পাবা ডিম্বাণু। আর ইংলিশ বাংলা একদম মিক্স করে ফসকায় ফেলছি। আর্কিগোনিয়ার ভিতরে তুমি পাবা হচ্ছে ডিম্বাণু। অ্যান্ড শুক্রাণু ডিম্বাণুকে ম্যাচ করে দিবা, এটাই হবে যৌন জনন, এবং এর ফলে তৈরি হবে জায়গোট, জায়গোট থেকে তৈরি হবে ভ্রূণ, আর ভ্রূণ মানেই হচ্ছে নতুন উদ্ভিদ, ভ্রূণ মানে নতুন উদ্ভিদ। এইভাবে দিবা, শেষ। তুমি এভাবে ফ্লোচার্ট করে দিবা, তোমার নাম্বার কাটতেই পারবে না চিত্রের সাথে। ওকে, 2বার লিখছি, আর আর রিক্যাপ হবে না, আর রিক্যাপ হবে না, পরে ক্লাস দেখে নিও, রিক্যাপ হবে না। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাই এগুলো সামাজিক বিজ্ঞানের মতো না? জি, সামাজিক বিজ্ঞানের মতো, বাট তারপর এখান থেকে সৃজনশীল আসে, তারপর এখান থেকে সৃজনশীল আসে, এবং এখান থেকে এমসিকিউ আসে, এবং মেডিকেলও এখান থেকে এমসিকিউ আসে। কোনটা? সার্কাস সার্কিনালিস, পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। সার্কাস সার্কিনালিস পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাইকাসকে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে লাগানো হয়। সাইকাস সার্কিনালিসের স্ফীত কন্দ থেকে বার্লি জাতীয় পদার্থ প্রস্তুত করা যায়। সাইকাস রেগুলাটা বীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সাইকাস পেকনিয়াটা উদ্ভিদে কচি পাতা সবজি হিসেবে খাওয়া যায়। কোনো কোনো সাইকাসের বীজ হতে সাগু বা মজ্জা তৈরি করা হয়। সাইকাসের পাতা দিয়ে মাদুর তৈরি করা হয়। জানতে হবে সিকিউ এর সিতে ইভেন ডিতেও চলে আসে ভাই, কি একটা অবস্থা, এটুকু জিনিস। ওকে, ক্লিয়ার? কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে তো? কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে তো? সব ঠিকঠাক তো? ওকে তো? ওকে, আসো। বাংলাদেশে এক ধরনের উদ্ভিদ পাওয়া যায় যার কোরালয়েড মূল আছে। তাহলে বুঝতে পারতেছি আমরা কাকে ইন্ডিকেট করছে, যার কোরালয়েড মূল আছে সাইকাসকে, এবং এটা পামফার্ন নামে পরিচিত। তাহলে তো আর বুঝার কোনো বাকিই থাকলো না যে আসলে কাকে ইন্ডিকেট করছে। কোরালয়েড মূল আছে, পামফার্ন বলে ডাকা হয়, তো সাইকাস। দেই নাই, বাদ দাও। সাইকাসকে ভিন্নবাসী কেন বলে একটু আগে বলে আসছি। সাইকাসের মধ্যে সাইকাসের পুং আর স্ত্রী গাছ হচ্ছে ডিফারেন্ট, এই জন্য এটাকে ভিন্নবাসী বলা হয়। পুং আর স্ত্রী গাছ ডিফারেন্ট বলে। উদ্ভিদের পুং যৌনাঙ্গের গঠন আলোচনা করা পারবা না? হ্যাঁ, মাইক্রোস্পোরোফিলের গঠন পারবা না? ইয়েস। অর্থনৈতিক গুরুত্ব কিভাবে ভূমিকা পালন করে দেখো ভাই, সাইকাসের মধ্যে এর বাইরে থেকে কোনো প্রশ্নই তোমার করতে পারবে না। সর্বপ্রথম সাইকাসের গঠন যাবে, এটা তো দিয়েই দিছি। এর বাইরে কোনো প্রশ্ন নাই। পামফার্ন কেন বলে, কোয়ালয়েড মূল কি, জীবন্ত জীবাশ্ম কেন বলে, ফার্নের সাথে মিল কি, ট্রান্সফিউশন টিস্যু, সাইকাসের গঠন, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, সাইকাসের জনন, নগ্নবীজের বৈশিষ্ট্য, নগ্নবীজ আবৃত বীজের পার্থক্য, কিচ্ছু নাই। একটা সৃজনশীল ইনশাল্লাহ দেখবে এখান থেকে কমন পড়ে গেছে। এই চ্যাপ্টারটা সব থেকে বেস্ট ভাই। কোন টপিক পরে সৃজনশীল পারা যায়? আজকের ক্লাস আর 23 তারিখে যে ক্লাস নিব, একটা সৃজনশীল ডান তোমার। এর এই চ্যাপ্টার যে বান্দা পড়বে না সে তো বোকা। এই চ্যাপ্টার টিস্যু, 3টা চ্যাপ্টারের নাম বলে দিই, দেখো 3টা প্রশ্ন কমন পাবা। 3টা চ্যাপ্টারের নাম বলে দিই, 3টা প্রশ্ন পাবা। নগ্নবীজি, টিস্যু, জীব প্রযুক্তি। সব থেকে কম টপিক পড়তে হয় এবং সব থেকে বেশি পরিমাণ এমসিকিউ কমন, সৃজনশীল কমন পড়ে। প্রত্যেকটা থেকে তুমি তোমার পরীক্ষায় একটা সৃজনশীল পাবাই। আর যদি আরেকটা চাও তাহলে কোষ বিভাজন নাও। কোষ বিভাজনে একটু টপিকগুলো পেঁচানো শেষ। আর অনুজীব যদি সেটা পড়ে ফেলতে পারো, তাহলে 2টা সৃজনশীল পারতে পারো। তোমার দরকার 5টা। নাও, কনফার্ম।
কনফার্ম। টিস্যু মনে থাকে না, টিস্যু তো আরো সহজ, টিস্যু আরো সহজ। বাংলাদেশে এক ধরনের উদ্ভিদ পাওয়া যায় যার কোয়ালেট মূল আছে এবং পাম্পান নামে পরিচিত। তো এটা আগেরটাই। আসো, কোন জাতীয় উদ্ভিদ জীবিত জীবাশ্ম হিসেবে পরিচিত? কোন উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলে? ইয়েস, সাইকাস। কোন উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলে? সাইকাস। কোন উদ্ভিদকে পামফান বলা হয়? আর কত, সাইকাস। কোন উদ্ভিদকে পামফান বলা হয়? সাইকাস। দিনিশেক ঘটে না কোনটিতে? কোনটাতে দিনিশেক ঘটে না? নগ্নবীজে দিনিশেক ঘটে না, কিন্তু একটা নগ্নবীজ আছে যার দিনিশেক ঘটে, সেটাকে ইফিড্রা। ইফিড্রাতে দিনিশেক ঘটে। ওকে, ইফিড্রাতে সরি 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 দিনিশেক ঘটে না, দিনিশেক ঘটে না সাইকাস। সরি 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 ইফিড্রাতে দিনিশেক ঘটে আর নিটামে ভেজেল পাওয়া যায়। ইফিড্রাতে দিনিশেক ঘটে, তাহলে আনসার হবে সাইকাস। দেখছো কেমনে ভুল হয়ে যায়। আচ্ছা, তারপরে নিচের কোনটি সাইকাসের মূল গঠনে অংশগ্রহণ করে? মূল গঠনে অংশগ্রহণ করে মানে কোন জীবাণুটা সাইকাসের মূল তৈরি করতে অংশগ্রহণ করে? অ্যানাবেইনাও করে, নষ্টকও করে, তাহলে আনসার হবে ক আর গ। ইকোলাই করে না। সাইকাসের পুংরেণু পত্রের সরু মাথাকে কি বলে? এই যে আইসা পড়ছে, কি বলে? অ্যাপোফাইসিস বলে। সরু মাথাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস। সরু মাথাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস। নগ্নবীজ উদ্ভিদের অ্যান্ডোস্পার্ম কেমন? নগ্নবীজ উদ্ভিদের শস্য কেমন? নিষেকের আগে। এই কথাটা ব্র্যাকেটে লিখে রাখতে পারো, নিষেকের আগে। নিষেকের আগে নগ্নবীজের উদ্ভিদের অ্যান্ডোস্পার্ম বা শস্য কেমন? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। যদি যদি আবৃতবীজী বলতো তাহলে কি হইতো বলো? আবৃতবীজী বললে কি হইতো? আবৃতবীজের শস্য কেমন কি হইতো? ট্রিপ্লয়েড হইতো। কোন উদ্ভিদে ফল হয় না, কেবল বীজ হয়? ফল নাই কিন্তু বীজ হইতেছে, নগ্নবীজী। কারণ নগ্নবীজের গর্ভাশয় নাই বলে ফল হয় না, কিন্তু বীজ ঠিকই হয়। সেটা কে? নগ্নবীজের মধ্যে এখানে কে আছে? সাইকাস। হু? সাইকাস। কে? সাইকাস। কিছু গুরুত্বপূর্ণ গাছের বৈজ্ঞানিক নাম এবং তাদের ব্যবহার তোমাদের কিন্তু আমি আগেই দেখাই দিতে চাই, তোমরা মুখস্থ করবা, নেক্সট ক্লাসের আগে মুখস্থ করবা। সেগুলো কি কি? আলিম স্যারের বইয়ের স্ক্রিনশট এখানে দেওয়া। জবা ফুলের বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস। জবা অশ্বরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। জবা কুসুম খেলে দুর্বলতা কেটে যায়। জবা কুসুম খেলে দুর্বলতা কাটে আর জবায় অনেক বেশি আয়রন পাওয়া যায়। এই ইনফরমেশনগুলো পড়তে হবে, তোমাদের বইও আছে। ঢেঁড়স অ্যালবামুস্কাস দিয়ে মনে রাখতে পারবা। ঢেঁড়স সবজি হিসেবে ভালো, ডায়াবেটিস রোগীর জন্য ভালো, এবং ঢেঁড়সে অনেক বেশি আয়রন পাওয়া যায়, দুর্বলতা কাটে। একই কথা, ঠিক আছে? ঢেঁড়স তোমাদের বইও আছে, এটা সমস্যা না, আমি যখন স্লাইড দিয়ে দিব তখন ক্লিয়ার থাকবে। তারপর দেখো কার্পাস, গসিপিয়াম হার্বিসিয়াম। কার্পাস কি তুলার মতো কাজ করে। কার্পাস তুলা সার্জারি তুলাতে ব্যবহার করা হয়। কার্পাস তুলাকে সার্জারি তুলা হিসেবে ব্যবহার করা হয়। সার্জারি তুলা হিসেবে কার্পাস তুলা ব্যবহার করা হয়, জানতে হবে। জবা কুসুম তেল এটাও পড়তে পারো। জবা কুসুম তেল এটাও একটু পড়ে নিও। জবা কুসুম তেল। কেনাফ এর বৈজ্ঞানিক নাকি হিবিস্কাস ক্যানাবিনাস। কেনাফ আঁশ জাতীয়, এই আঁশ দিয়ে দড়ি টড়ি বানানো যায়। পাটের মতো আঁশ জাতীয় কোনটা? কেনাফ। এটা পরীক্ষায় আসে। মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস স্যাপডারিফা। এটাও পাঁচ জাতীয় আঁশ পাওয়া যায়। দুটাই মোটামুটি সেম। কেনাফ আর মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম দিয়ে মানে মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এটা হচ্ছে হিবিস্কাস ক্যানাবিনাস, এটা হচ্ছে হিবিস্কাস স্যাপডারিফা। ক্যানাবিনাস হচ্ছে কেনাফ আর স্যাপডারিফা হচ্ছে মেস্তা পাট। এটা কিন্তু প্যাস লাগায়, কিন্তু এই দুটো কিন্তু এমসিকিউতে দেয়। কোনটার নাম কি? স্থলপদ্ম, এটা অলরেডি এমসিকিউতে আসে। হিবিস্কাস মিউটাবিলিস শোভাবর্ধনকারী হিসাবে ব্যবহার করা হয়। বাকি দুটো পড়ে নিও, সমস্যা নেই। এই কয়েকটা জানতেই হবে বৈজ্ঞানিক নাম। এই কয়েকটা বৈজ্ঞানিক নাম তোমার জানতে হবে, তোমার বইয়েও আছে। আমি যখন স্লাইড দিয়ে দিব তখন আবার ক্লিয়ার হয়ে যাবে। এখন হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না ভালো করে, টেনশনের কিছু নাই। ওকে, ওইগুলো ছিল মালভেসি গোত্রের, এগুলো হচ্ছে পোয়েসি গোত্রের। পোয়েসি গোত্রে আমরা পরে যাব, তার আগে আমরা একটু এগুলো শিখে ফেলি। তারপর ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা, জানতেই হবে। এইদিকে না পড়লেও চলে, এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। গমের বৈজ্ঞানিক নাম ট্রাইটিসিয়াম অ্যাস্টিভাম, জানতেই হবে। বানান না জানো উচ্চারণ জানবা। ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়ামেইস। আখের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাক্কারাম অফিসিনারাম। বাঁশের বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাম্বুসা ব্যাংবস। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়, এটা জানতে হবে। বার্লির বৈজ্ঞানিক নাম হচ্ছে হর্ডিরিয়াম ভ্যালগেরি। আর দুর্বাঘাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে কনোডন ডিকটাইলন। এই প্রত্যেকটা থেকে এমসিকিউতে পরীক্ষা আসছে। ভাইয়া
তোমাকে কখনো এগুলা লিখতে বলবে না, তুমি নামগুলা জানবা, তোমার পরীক্ষা খাতে এগুলো লেখা লাগবে না। আর যদি কোনোদিন ধরো এরকম আসে যে পরিসীমাল বেশি করতে অর্থনৈতিক গুরুত্ব লেখো, তখন তুমি বৈজ্ঞানিক নাম লিখলে নাম্বার পাওয়ার পসিবিলিটি বাড়বে, বাট ভুল করার দরকার নাই। তাহলে এখানে তোমার বানান শেখা লাগবে না, এই বৈজ্ঞানিক নামে বানান শিখবো না, এই বৈজ্ঞানিক নামের বানান শেখার দরকার নাই, বানান শিখা লাগে না, জাস্ট উচ্চারণ জানতে হবে, উচ্চারণ ও নাম জানতে হবে। বুঝছো কি বলছি? তুমি জাস্ট একটু বুঝতে পারো যে স্যাক্কারাম অফিসিরাম, স্যাক্কারিন, স্যাক্কারিন মিষ্টি, তাহলে আখ, এভাবে তোমার মনে রাখতে হবে। ব্যাম্বুসা ব্যাম্বোস, বাস ব্যাম্বুস, ঠিক আছে। হর্ডেরিয়াম ভালগারি, হর্ডেরিয়াম হর্ডেরিয়া বার্লি, একটু মনে রাখতে হবে কোনোভাবে। জিয়ামেজ ভুট্টা, ডারিসিয়াম এস্টিমাম গম, অরাইজা সেরিবা ধান। বানান দরকার নাই, অরাইজা সেরিবার বানান তোমার না জানলেও চলবে, বাট অরাইজা সেরিবা চোখের দেখায় তুমি যাতে বুঝতে পারো, কথাটা বুঝো কিন্তু, চোখের দেখায় যাতে তুমি বুঝতে পারো জিয়ামেজ মানে হচ্ছে ভুট্টা, চোখের দেখায় বুঝতে হবে, ঠিক আছে। এইগুলাই আসে রে ভাই, এইগুলাই আসে পরীক্ষায়। আসো এবার আমরা যা দেখাবো সব এমসিকিউ, এবার যা দেখাবো সব এমসিকিউ, এখান থেকে সৃজনশীল আসবে না, এবার যা আসবো সব এমসিকিউ এবং বইয়ের লাইনই এগুলা। আসো একটু এমসিকিউ পড়ে ফেলি। বিরুৎ, যে উদ্ভিদের নরম কাণ্ড এবং কাষ্ঠল কোনো কিছু নাই, নরম এবং কোনো কাষ্ঠল কাঠ বা এরকম কিছু নাই, ঠিক আছে, নরম এবং কাষ্ঠল বা কাঠ জাতীয় কিছু নাই, এটা হচ্ছে বিরুৎ। ধান, গম, শ্বেতদ্রোণ, দুর্বাঘাস, এ হচ্ছে বিরুৎ। গুল্ম